এর মধ্যে আমি ঘুমিয়ে অ্যাটেনশন। আচ্ছা, আগের দিন লাস্ট কথা বলে না, আগের দিন লাস্ট শেষ করলাম অ্যালকিনের প্রিপারেশন একটাই দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলাম গো? অ্যালকোহল থেকে। আজকে নেক্সট রিডিং করো সেম টাইপ প্রিপারেশন, শুধু রিডিং করো ফ্রম অ্যালকাইল হ্যালাইড। আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানাবো এবার। অল্প দু চারটা প্রিপারেশন ওর আছে, খুব বেশি নেই। ফ্রম অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে? আমি CH3 CH2 CH এখানে হ্যালোজেন দিলাম আর এখানে CH3 দিলাম। বিউট না, কি না হবে? বিউটান, সরি ভুল করেছি, 2 ক্লোরোবিউটান। 2 ক্লোরোবিউটানে আমি দিলাম অ্যালকোহলিক KOH। সাবস্টিটিউশন এলিমিনেশন পড়ানোর সময় বলেছিলাম অ্যালকোহলিক KOH এর কাজ এলিমিনেশন করা। আমরা কাকে কাকে বের করব তোমরা নিজেরা উত্তর লিখবে। এই যে ক্লোরিন ও পাশের কার্বন থেকে হাইড্রোজেন নেবে। এটাও পড়িয়েছিলাম যে পাশে দুটো অপশন আছে। হ্যাঁ, অপশন একটা এটা, হাইড্রোজেন এখান থেকে নিতে পারে, হাইড্রোজেন এখান থেকেও নিতে পারে। যদি এ থেকে নিত এটা হফম্যান রুলস দিয়ে প্রোডাক্ট হতো, আর বি থেকে নিলে সেজে। আমি বলেছিলাম নিউট্রাল গ্রুপ থাকলে হফম্যানের রেসপেক্টে সেজে বেশি প্রায়োরিটি পায়। তো বি থেকে বের করব, বের করে প্রোডাক্ট লিখে দেবো, লিখে দাও প্রোডাক্ট। বি থেকে হাইড্রোজেন বের করে এই হাইড্রোজেন এই ক্লোরিনের মাঝামাঝি একটা ডাবল বন্ড দিয়ে দিও। অ্যানসার হবে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। অ্যানসার বিউট টু ই। আচ্ছা, এরও যদি মেকানিজম হয়, অলরেডি আমরা E1 E2 এসব দেখিয়েছিলাম। তো এর মেকানিজম খানিকটা একই রকম। হ্যালোজেন বেরোয়, বেরিয়ে কার্বোক্যাটায়ন দেয়, তারপর সেই কার্বোক্যাটায়ন যদি রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ পাও রিঅ্যারেঞ্জমেন্ট করবে, আর যদি স্কোপ না থাকে এলিমিনেশন করে দিও। অনেকটা অ্যালকোহল যেভাবে শিখেছো, ধরো আগের দিন লাস্ট অ্যালকোহলে এই প্রবলেমটা দিয়ে শেষ করেছিলাম। ধরো এখানে ক্লোরিন আছে, আমি এই জায়গায় অ্যালকোহলিক KOH দিলাম। তো আমরা একবারে আগেই HCl এলিমিনেট করব না, প্রথমে কার্বোক্যাটায়ন জেনারেট করব। আমি করি, তোমরা একবার চেষ্টা করো দেখে বোঝার। প্রথমে ক্লোরিনটা বের করে দিই, বের করে দিয়ে এই কার্বনটাকে ফার্স্টে প্লাস করব আমরা। একে বের করে দিলাম, বের করে এই কার্বনটাকে প্লাস করে দুটো মিথাইল যেমন ছিল থাকলো। এবার এর ডিগ্রি বলেছি অনেক, 2 ডিগ্রি, ও রিঅ্যারেঞ্জমেন্ট করে 3 ডিগ্রিতে আসবে। আমি এখানকার একটা মিথাইল শিফট করে এই কার্বনে আনি, আনলে ডিগ্রিটা চেঞ্জ হয়ে 3 ডিগ্রিতে গেল। তো লিখে দাও চেঞ্জ হয়ে 3 ডিগ্রিতে গেল। বলতে পারি 3 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে স্টেবল কে বেশি? 3 ডিগ্রি। তো এটা এবার এলিমিনেশন দেয়। এর আবার এলিমিনেশন দেওয়ার কিন্তু অনেকগুলো জায়গা আছে, সেটা এর আগের দিনও বলেছিলাম। হাইড্রোজেন এখান থেকে বেরোতে পারে, এখান থেকে পারে, এখান থেকে পারে। আমরা কোনটা প্রায়োরিটি দিই? যার হাইপার কনজুগেশন বেশি। তোমরা করবে তিনটেই। এ থেকে বেরোলে ডাবল বন্ড এইখানে তৃতীয় জায়গায়, সি থেকে বেরোলে এখানে, বি থেকে বেরোলে এখানে। এদের মধ্যে কোনটা মেজর? আগে বলেছিলাম, খাতা ফলো করো বা যদি মনে থাকে বলো কোনটা মেজর। কোথা থেকে হাইড্রোজেন বের করলে মেজর প্রোডাক্ট হয়? বি থেকে। বি থেকে করলে তার হাইপার কনজুগেশন অনেকগুলো হয়, মনে আছে কতগুলো? 10টা আলফা হাইড্রোজেন থাকে, কতগুলো হাইপার কনজুগেশন হয়। তো ঠিক আছে, এটা ছেড়ে দিলাম, এগুলো সব বলাই আছে। কি বুঝবো? তো অ্যালকিন থেকে আমরা করেছি। নেক্সট যেটা অলরেডি আমাদের পড়া আছে, আমি এরকম একটা কম্পাউন্ড লিখবো। এটা এর আগের দিনও দেখিয়েছিলাম, অ্যালকেন প্রিপারেশনের দিনই এটা বলে দেওয়া হয়েছিল, আমার মনে আছে। বলো তো এই অ্যাসিডটা কি অ্যাসিড? আমার বলা আছে। ভেরি গুড, সাকসেনিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। এর কোলবে ইলেক্ট্রোলাইসিস করতে চাই, তোমরা অ্যানসার করে দিও। এর কোলবে করলে কি পেতে পারি? এর কোলবে করলে সাইক্লোবিউটেন পাবো, তাই বলছিলাম। ইথিন পাবো, ইথিন নট ইথাইল। আমি শর্টকাট বলেছিলাম, মেকানিজমও দেখানো ছিল। শর্টকাটে বলেছিলাম এই সিগাবল গ্রুপগুলোকে সরিয়ে দিও, সরিয়ে দিয়ে র্যাডিক্যাল বানাও, একে সরিয়ে দিয়ে র্যাডিক্যাল বানাও। এবার এই দুটো র্যাডিক্যাল তো নিজেই বন্ড করতে পারে, তো এই র্যাডিক্যাল আর এই র্যাডিক্যালকে বন্ড করিয়ে দাও, করিয়ে দিলে এদের মধ্যে হয়ে যায় ডাবল বন্ড। ওই জন্য CH2 ডাবল বন্ড CH2। আমি আজকে একটা কাজ করব, অ্যালকিন আর অ্যালকাইনকে একসাথে করব। মানে এমন কিছু কমন মেথড হয় যেটা দিয়ে অ্যালকিনও করা যায় অ্যালকাইনও করা যায়। এটা যেমন কোলবে করে অ্যালকিন করলাম, আমি দেখাচ্ছি কোলবের সাহায্যে অ্যালকাইনও করা যায়। জানো কিরকম ভাবে?
আচ্ছা, এটা কোনো ডাউট আছে? শর্টকাট বুদ্ধিটা বুঝেছো কি বলেছি? সি ডবল গ্রুপ গুলোকে সরিয়ে ডট ক্রিয়েট করো, দুটো ডটকে জুড়ে দাও। ধরো এরকম একটা অ্যাসিড দেখলাম, সি ডাবল বন্ডেড সি, সি ডবল ও কে দাও, এখানে সি ডবল ও কে, হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে কম্পাউন্ডটা, বলো তো এর কি নাম? ম্যালিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। আমি কিন্তু এক্স্যাক্টলি সল্ট বলবো না, কারণ পটাশিয়াম আছে। ম্যালিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। আমরা চাইলে ওর ট্রান্সআইসোমার লিখতে পারি। ও ট্রান্সআইসোমারের কি নাম? ফিউমেরিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের ট্রান্স ফিউমেরিক অ্যাসিড। এরও তো করবে করতে পারি। তো চলো এর করবে করলে অ্যান্সার দিয়ে দাও আমাকে। এর করবে থাই গুড। ওই যে আবার সি ডবল ও সরিয়ে দাও, দেখবে সবাই বুঝতে পারবে সোজা। এখানে এখানে ডট করে ওই ডট গুলোকে জুড়লে আমরা এখান থেকে পেয়ে যাব ইথাইন। তো এরকম ভাবে ইথাইন প্রিপারেশন করা যায়। তার মানে কোনটা দিয়ে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এর জন্য খুব ফেমাস রিঅ্যাকশন, সবকিছু প্রিপেয়ার করা যায়। আমি একটু আগে যেটা দেখালাম তোমাদের, যে অ্যালকোহলিক কেওএইচ দিয়ে এলিমিনেশন করলাম না। ধরো আমি এরকম একটা কম্পাউন্ড দিচ্ছি, দেখবে ট্রাই করবে, পারা উচিত। এখানে সিএল দিলাম, এখানে সিএল, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, মানে আমি কম্পাউন্ডটাকে একদম পুরো ভেঙে দিলাম। তার কারণ আছে। আচ্ছা, আইপিসি নাম কি হবে এই কম্পাউন্ডটার? আইপিসি 1,2, এক আর দুই আছে, দুটো ক্লোরিন, ডাইক্লোরো ইথেন, 1,2 ডাইক্লোরো ইথেন। আচ্ছা ধরো আমি যদি এতে অ্যালকোহলিক কেওএইচ দিই, অ্যালকোহলিক কেওএইচ এর কাজ কি ছিল? HCl কে বের করা। আমি এখন আর মেকানিজমে যাব না। দেখেছো এখানে দুবার HCl বের করার অপশন আছে। দুবার বলতে এখান থেকে একবার বেরোবে, একবার বের করব, একটা পাই বন্ড দেব, আবারও তো HCl এখান থেকে বেরোতে পারে, তো আরেকটা পাই বন্ড দেব, তো আলটিমেটলি তৈরি হবে ইথাইন। এভাবেও ইথাইন বানানো যেতে পারে। তবে আমি দেখেছি বইতে না, যদি দুবার বের করতে হয়, শুধু অ্যালকোহলিক কেওএইচ খুব ইফেক্টিভ হয় না, তার সাথে অ্যাডিশনাল সোডামাইড দেয়া থাকে। তো এটা একটু লিখবে। অ্যালকোহলিক কেওএইচ লিখলে হয়তো পরীক্ষায় কাটবে না। সাথে এটার কাজ হচ্ছে সোডামাইড কি হয়, এই কম্পাউন্ড যখন ক্রিয়েট হয়, সোডামাইড এটাকে স্টেবিলাইজ করে কম্পাউন্ডটাকে। এই হাইড্রোজেন গুলো অ্যাসিডিক, তো সোডিয়ামকে রিপ্লেস করে। হ্যাঁ হ্যাঁ, প্রোমোটার বলা যাবে না, তো ওই জন্য সোডামাইড লাগে। তো সামারি করে দিই, যদি একবার HCl বের করতে হয়, তুমি এই অ্যালকোহলিক কেওএইচ ইউজ করো, রিঅ্যাকশন ঠিকঠাক চলবে। যদি দুবার বের করে অ্যালকাইন বানাতে চাও, শুধু অ্যালকোহলিক কেওএইচ না, সাথে এই সোডামাইড ইউজ করতে হবে। সোডামাইডের একটা স্পেশাল রোল আছে ওদের ক্ষেত্রে, সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন, এর আরেকটা রিঅ্যাকশন হয় অ্যালকিন প্রিপারেশনে বাই ইউজিং জিঙ্ক ডাস্ট। জিঙ্ক ডাস্টও খুব ফেমাস অ্যালকেন অ্যালকাইন প্রিপারেশন। আমরা অ্যালকিন প্রিপারেশন করছি, তাকাও। আচ্ছা, জিঙ্ক ডাস্ট কিভাবে কাজ করে? ধরো আমি একেও একদম ভেঙে লিখবো, এখানে ব্রোমিন দিলাম CH2, আচ্ছা থাক, এটা ব্রোমিন দিলাম, এর মধ্যে অ্যারো দিয়ে লিখে দাও জিঙ্ক ডাস্ট, না লিখে দাও জিঙ্ক ডাস্ট, এর মধ্যে দিলাম জিঙ্ক ডাস্ট। জিঙ্কের কাজ এগুলো কিন্তু একটারও মেকানিজম বুঝি না, মেকানিজম লাগবে না, শর্টকাট বুদ্ধি শেখাই। জিঙ্ক এই দুটো ব্রোমিনকে নিয়ে একসাথে ZnBr2 হিসেবে বেরোবে। কি হিসেবে বেরোবে বুঝি? এই দুটো ব্রোমিনকে নিয়ে ZnBr2 বেরোবে। এবার দেখো এই দুটো ব্রোমিন মনে মনে যদি ভুলে যাই, তো কার্বনের দুটো হাত তো ফাঁকা হয়ে গেল, তবে এদের মধ্যে ডাবল বন্ড লিখবো, অ্যানসার হবে CH2C ডাবল বন্ড CH2। বিষয়টা বুঝলাম? না, অ্যাডিশন অ্যান্টি হোক, আমি তো এলিমিনেশন করছি। মানে এলিমিনেশন জেনারেলি অ্যান্টি হয়, কিন্তু দেখবে আমি লিখেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার এলিমিনেশন হয়, সিনালিশন এলিমিনেশন হয়। এলিমিনেশন ম্যাক্সিমাম অ্যান্টি হয়। এখানে জিঙ্ক একাই দুটো বিয়ারকে বের করে, তো ওই জন্য একই দিক থেকে বের করে। আচ্ছা, আরেকটা एग्जांपल দিই, সেম एग्जांपल দিই। তাহলে এইটা অ্যাডিশন হওয়ার সময় তাহলে একই আসে। হ্যাঁ, এই কম্পাউন্ডটা ফর্ম হওয়ার সময় অ্যাডিশন তাহলে না না না, অ্যাডিশন তো ব্রোমিনের অ্যাডিশন অ্যান্টি অ্যাডিশনই হবে। দেখো রিএজেন্ট তুমি, হ্যাঁ তাহলে এই কম্পাউন্ডটা ফর্ম কি হয়, ধরো অ্যাডিশন আমি অ্যান্টি করলাম, অ্যাডিশনে ব্রোমিন রাখলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তো রোটেট করে, তো রোটেট করলে নেসেসারি না যে সব সময় এর রেসপেক্টে এখানেই থাকে। অ্যাডিশনটা অ্যান্টি হয়েছে কিন্তু রোটেশন করে না, যেটা আমরা কনফার্মার দুই একটা বাক্য ব্যয় করেছিলাম, কনফার্মার খুব বেশি বলিনি, সেটা বলবো। তো নেসেসারি না যে দুজন সবসময় উল্টো দিকেই থাকবে, তো রোটেট করতে থাকে।
কন্টিনিউয়াসলি ও পজিশনকে চেঞ্জ করতে থাকে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, HC সিঙ্গেল বন্ড CH, আমি এবার দেখে নাও কি করলাম, 4খানা ব্রোমিন দিলাম দুপাশে। এর আইপিসি বললাম না, এর আইপিসি 1,2 না 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 1,1 2,2 টেট্রা ব্রোমো ইথেন, কারণ চারটা আছে। সেম এর মধ্যে আমি দিয়ে দেবো জিঙ্ক ডাস্ট, সেম দিলাম জিঙ্ক ডাস্ট। তো আগের বার যেটা একবার করেছিলাম এবার সেটা দুবার করতে ইথাইল হবে। তো ওই জন্য না অ্যালকিন আর অ্যালকাইন যদি তুমি পাশাপাশি পড়ো তোমার বুঝতে সুবিধা হবে, কারণ ওর মেথডটা এখানে অ্যাপ্লাই করি, দুবার করে করি, এবার দুবার ZnBr বেরোলো, বেরিয়ে আমি ট্রিপল বন্ড লিখবো। তো এইভাবে অ্যালকাইন প্রিপেয়ার করা যায়। এখানে জেডেন বিআর টু হিসেবে বেরোবে তো, এখানেও ZnBr টু হিসেবে তাহলে 2 মলিকিউল 2 মোলস বেরোবে। তো অর্গানিকে যদিও বাই প্রোডাক্টের মোলস এগুলো না লিখলেও চলে, মেইনলি আমার এই প্রোডাক্টটাই চাই, তো ওগুলো তুমি না লিখলেও চলবে, হয় না। অ্যালকেন প্রিপারেশন এগুলোই। অ্যালকাইনের আরো দুটো অ্যাডিশনাল প্রসেস আছে, সেটাও দেখাই। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে, লেখো ক্যালসিয়াম কার্বাইড, এটা অ্যালকাইন, এটা স্পেশালি অ্যালকাইনের। এই প্রসেসে আর অ্যালকিন হয় না, স্পেশালি অ্যালকাইন। তো ক্যালসিয়াম কার্বাইডের আগে আমরা স্ট্রাকচারটা বুঝবো, দেখতে কেমন। তোমরা কার্বাইড যে আয়নটা লিখেছি না C2 2-, এটার আগে স্ট্রাকচার দেখাই, বলো কি বলছিল? এর ঠিক বলছো, স্ট্রাকচারটা এরকম, C ট্রিপল বন্ড C থাকে, প্রত্যেকটা কার্বনের মাথায় একটা একটা মাইনাস, এরা দুজন মিলে এই আয়নটা C2 2-। ক্যালসিয়াম নিজে যেহেতু 2+ আছে, তো এদের মধ্যে একটা আয়নিক বন্ডিং। আমি ওই জন্য এটাকে লিখবো বেটার এইভাবে লিখে, ক্যালসিয়াম 2+ দিয়ে আয়নিক বন্ডিংটা বোঝাবো। আমরা এবার একে হাইড্রোলাইসিস করতে চাই, চলো দেখো একে হাইড্রোলাইসিস করতে চাই, দেখো হাইড্রোলাইসিস একে বুঝছো। এবার হাইড্রোলাইসিসের সময় এভাবে ভাবি, এই OH দেখছো, যদিও 2 মোলস ওয়াটার হাইড্রোলাইসিসে লাগবে, এই OH আর ক্যালসিয়াম এরা মিলে প্রিপেয়ার করে, দেখে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেরিয়ে গেল। এটা বাই প্রোডাক্ট, লেখার দরকার নেই, ছেড়ে দিও। আর এখানকার একটা হাইড্রোজেন এই কার্বন, আর একটা হাইড্রোজেন ওই কার্বন। এবার ভাবো C ট্রিপল বন্ড C আছে, তার দুপাশে একটা একটা করে হাইড্রোজেন, তো কি তৈরি হওয়ার কথা? ইথাইল। এভাবেও ইথাইল প্রিপেয়ার করা যায়। তো অ্যালকিনের সাথে অ্যালকাইনের এখানে পার্থক্য, এই প্রসেসে অ্যালকিন হয় না, অ্যালকাইন করা যায়, এভাবে ইথাইল পাওয়া যায়। মাথায় ঢুকলো? এই কম্পাউন্ডের নাম কি জানো? ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। আরেকটা ইথাইল প্রিপারেশন দেখাই, ফ্রম আয়োডোফর্ম। তো বোঝার সুবিধার জন্য এরকম ভাবে আয়োডোফর্মকে ভেঙে লেখো সবাই, এই হচ্ছে আয়োডোফর্ম। আজকের পার্টটা শেষ করব, এটা আয়োডোফর্ম। স্যার ক্যালসিয়াম ক্লোরাইড কি হিট যে রিলিজ হয়, হ্যাঁ এই বেশি হয়, হ্যাঁ, এক্সোথেরিক রিঅ্যাকশন। অনুগত তুলনায় বেশি। হ্যাঁ, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করা এক্সোথেরিক। কোথায় গো? না, স্টেরিক ইফেক্ট বলতে এটা তো একটা মলিকিউল, মলিকিউলটা তো স্টেবল মলিকিউল, আয়োডিন সাইজে বড়, সেটা একটা মলিকিউল। আচ্ছা, আমি কিভাবে করছি দেখে নাও। আমি আয়োডোফর্ম নেওয়ার একটা বিশেষ কারণ আছে, চাইলে আমরা এটা ক্লোরোফর্ম দিয়ে করতে পারতাম, তবে আয়োডোফর্ম বেস্ট রেজাল্ট দেয়। দেখো আমি লেখাটা না এমন টেকনিকে লিখলাম, যদিও এটা ওর মেকানিজম না, এটা একটা ট্রিক্স, যে ট্রিক্স এর লিখলে তুমি প্রোডাক্টটা সহজে ধরতে পারবে। আমার টার্গেট আমি 6 বার 6 মোল HI বের করে দেবো, সরি HI না, AGI বের করব। ভাবো মনে মনে যদি এইটুকু জায়গা থেকে আমরা AGI কে তাড়িয়ে দিই, ধরো এইটুকু জায়গা থেকে AGI কে তাড়িয়ে দিই, পরে কি থাকলো? ইথাইল। তো এটাও ইথাইল প্রিপারেশনের আরেকটা প্রসেস। এগুলোকে মেকানিজম খুঁজতে যাব না, একটা শুধু বিষয় মেনশন করি। ও বললো না স্যার স্টেরিক এফেক্ট, আয়োডিন নেয়ার বিশেষ কারণ, আয়োডিনের জায়গায় আমি ক্লোরোফর্ম মানে ক্লোরিন দিতে পারতাম। আয়োডিন দিলে দুদিকে সুবিধে, কার্বন আয়োডিন বন্ড ডিসটেন্সটা ছোট না বড়, বড় বড় বন্ড ভাঙা যায় সহজে। আর একটা বিশেষ কারণ, যেহেতু সিলভার ইউজ করি, সিলভার আয়োডিনের বন্ডিংটা ভালো, সফট 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 দুটোই সফট। তো এই দুটো কারণে ওরা আয়োডোফর্ম নেয়, ক্লোরোফর্ম না নিয়ে, যাতে সিলভার আয়োডাইডের প্রেসিপিটেটটা তাড়াতাড়ি পড়ে। আজকে একটু ফাস্ট বলবো আমি, কারণ আমার এই পার্টটাকে কমপ্লিট করতেই হবে। হ্যাঁ, যখন আমরা জিঙ্ক টেস্ট দিয়ে করলাম, হ্যাঁ, তখন ওটা কি ওই এলিমিনেশন হয় সিল এলিমিনেশন, জিঙ্ক ডাস্ট এলিমিনেশন, সিল এলিমিনেশন। একই হতে পারতো আর ছোট না, জিঙ্ক তো একই মলিকিউল, এক একজনের মেকানিজম এক এক রকম, তো জিঙ্কের এলিমিনেশনটা সিল এলিমিনেশন। আচ্ছা কথা না, এবার লেখো রিঅ্যাকশন অফ অ্যালকিন। এবার অ্যালকিন অ্যালকাইন বোথ, তোমরা রিঅ্যাকশনস লেখো।
একই সাথে দুটো রিঅ্যাকশন দেখাবো। ফার্স্ট রিঅ্যাকশন, যে কোনো একটা অ্যালকিন লিখি, এটা দিয়ে স্টার্ট করি, CH2 ডাবল বন্ড CH2, এর ভেতরে আমি দিয়ে দিলাম HCl। তো অ্যালকিনদের ক্ষেত্রে মানে অ্যাডিশনের নিয়মটা খুব সোজা। নিয়ম হলো যে জিনিসটা তুমি অ্যাড করবে তার সবসময় দুটো পার্ট থাকে ম্যাক্সিমাম কেসে, একটা ক্যাটায়নিক পার্ট থাকে, একটা অ্যানায়নিক পার্ট থাকে। ওরা দুজন কে সেটা আইডেন্টিফাই করতে পারলেই কাজ শেষ। HCl টা খুব সোজা আইডেন্টিফাই করা যায়, H প্লাসে H প্লাস ডিসোসিয়েট করে দেয় আর Cl মাইনাস দেয়। তো আমি ওর পার্টটা মনে মনে ভেবে নাও, একটা H প্লাস দেবে আর Cl মাইনাস দেবে। এখন নিয়ম, এই যে ডাবল বন্ড কার্বন দেখছো, মানে ডাবল বন্ড এটা, এটা একটা ডাবল বন্ডের কার্বন, এটা ডাবল বন্ডের কার্বন। তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো কার্বনে ক্লোরিনকে জুড়ে দাও আর যে কোনো কার্বনে হাইড্রোজেনকে জুড়ে দাও। হ্যাঁ, নাও জুড়ে দাও, যে কোনো একটা কার্বনে ক্লোরিন জোড়ো আর একটাতে হাইড্রোজেন জুড়ে না। ফাইন, আচ্ছা সবাই অ্যানসার লিখে দিয়েছো? CH3CH2Cl। অ্যাডিশন না এতটাই সোজা, একটা কার্বনে ক্লোরিনকে জুড়বো আর একটাতে হাইড্রোজেনকে জুড়বো। শুধু প্রবলেম হতে পারে, আচ্ছা একটা কথা বলি, বন্ডিং এ থাকবে না ভাগ হয়ে যাবে। হ্যাঁ বন্ডিং এ থাকবে না ভেঙে যাবে। ভেঙে যাবে বলতে মানে সেকেন্ডলি কম মানে একসাথে থাকবে। না, একসাথে থাকবে এরকম, একটাতে হাইড্রোজেন জুড়লে CH3 আর যেখানে ক্লোরিন আছে সেটা এরকম CH3CH2Cl এভাবে থাকবে। জিঙ্ক ক্লোরাইড হতো, হ্যাঁ যদি ওটা জিঙ্ক ক্লোরাইড হতো, কোনটা জিঙ্ক ক্লোরাইড হতো? জিঙ্ক ক্লোরাইড দিয়ে কি হতো? না, জিঙ্ক ক্লোরাইড অন্য কাজ করে, লুইস অ্যাসিডের কাজ করে, আরো কিছু দিতে হতো, আসবো সব দাঁড়া। আচ্ছা প্রবলেম কি হয়, ধরো আমি এবারে অ্যালকিনটা চেঞ্জ করলাম, অ্যালকিনটা চেঞ্জ করে এটা নিলাম। আগের বারের অ্যালকিনটা ছিল সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল মানে বুঝো, সিমেট্রিক্যাল মানে ওকে সমান দুটো ভাগে ভাগ করা যেত। এবারের অ্যালকিনটা দেখো আনসিমেট্রিক্যাল। ওটা কেন আনসিমেট্রিক্যাল বললাম? কারণ আমি যদি দুভাগে ব্রেক করতে চাই ও ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড হয় না, আনসিমেট্রিক্যাল বলে একটু অসুবিধা আছে। অসুবিধা কি? তুমি যদি মনে করো, সবাই ভেবেচিন্তে অ্যানসার করো, তুমি যদি মনে করো Cl কে এখানে জুড়বো তাহলে প্রোডাক্ট হবে 1 ক্লোরোপ্রোপেন। যদি কেউ ভাবে Cl কে এখানে জুড়বো প্রোডাক্ট হবে 2 ক্লোরোপ্রোপেন, তার মানে ডিফারেন্ট প্রোডাক্ট আনসিমেট্রিক্যাল ক্ষেত্রে পাওয়া যাবে না। আলফা হাইড্রোজেনের স্টেবিলিটি দেখে না। এই প্রবলেম সলভ করার জন্য মার্কোনিকভ, নামটা খেয়াল রাখবো আমরা, কি নাম বললাম? মার্কোনিকভ, একজন সায়েন্টিস্টের নাম। ও একটা ফর্মুলা দিয়েছে, যদিও আমরা ফর্মুলার ভাষায় থাকবো না, আমরা এর মেকানিজম দেখে কারণ বুঝবো। কারণ ফর্মুলাতে গেলে না তোমার কিছু এক্সেপশনাল কেস গুলো তুমি মিস করবে, ফর্মুলাতে সবসময় হয় না। তা আমি আগে ওর ফর্মুলা বলি, তারপর কারণটা বলি। মার্কোনিকভের ফর্মুলা, তুমি আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যখন কাউকে অ্যাডিশন করতে চাও, নেগেটিভ চার্জ সব সময় সেই কার্বনে জুড়বে যেখানে হাইড্রোজেন কম। এটা ওর থিওরি। তাহলে থিওরিটা কি? আনসিমেট্রিক্যাল অ্যালকিনে নেগেটিভলি চার্জ পার্টিকেল বা স্পিসিস কোন কার্বনে যাবে? কম হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন কম। তো হাইড্রোজেন তুমি তাহলে কোথায় জুড়বে বলো তো? মানে সরি, ক্লোরিন কি কোথায় জুড়বে? মাঝখানেরটাতে। তো মার্কোনিকভের নিয়মে প্রোডাক্ট হওয়া উচিত এটা, এই জায়গায় ক্লোরিন দিলাম, এখানে CH3 দিলাম। এখন তুমি হয়তো ভাবতে পারো স্যার এটার পেছনে কারণটা কি? সে কারণ আমি বলছি, এটা তো রুলস গেল। আচ্ছা বোর্ডে কিন্তু মার্কোনিকভ রুলসটা লেখো, এটা পরীক্ষায় আসবে প্রশ্ন। তাহলে মার্কোনিকভ অ্যাজ এ স্টেটমেন্টটা মুখস্থ আছে। মার্কোনিকভ MARKONIKOV, মার্কো ও নিকভ আছে, হ্যাঁ ঠিক আছে, KONIKOV, মার্কোনিকভ। ডাবল কি ছিল? আচ্ছা একবার দেখে নি, আমার মনে হয় না ডাবল ছিল। হ্যাঁ জানি না কোন দেশের, রাশিয়া। জার্মান, বি হলে রাশিয়া। আচ্ছা দেখে নি, বাবা অনেক কিছু জেনে নিছে। ডাবল হলে জার্মান, বি হলে রাশিয়া। আচ্ছা ঠিক আছে, চলো একবার দেখে নিই সে জার্মান না রাশিয়া। আচ্ছা এবার আমরা মেকানিজমে যেটা দেখবো, সবাই বোর্ডের দিকে তাকাও, আমি মেকানিজমটা একবার ডিসকাস করি।
মার্কভ-নিকভ না, জি নেই কোনো। না কেও ভি এ নাই। হ্যাঁ তাই তো বললাম, আমি যেটা লিখেছিলাম ওটাই ঠিক ফেলেছি। চলো অ্যাটেনশন। আচ্ছা বইতে তো লেখা আছে, কে আছে, একটাই কে আছে, এফ নেই, লাস্টে ভি আছে। এবার মেকানিজমে আসি। দেখো এই পাই বন্ড যখন ক্লিভেজ করে ওর হেটেরোলাইটিক ক্লিভেজ হয়। তো আমি ধরে নিলাম পাই বন্ডটা রাইট সাইডে ওপেন হলো। এবার বলো তো এটা এইদিকে ওপেন হলে মনে মনে আগে লিখবো না কোন জায়গায় মাইনাস হবে কোথায় প্লাস হবে। এটা প্লাস হবে, এখানে মাইনাস হবে। এখন আমরা জানি যে এই যখন ডিসোসিয়েট হয় H প্লাস আর Cl মাইনাস দেয়, বলতো কোনটা ফটাফট গিয়ে রিঅ্যাকশন করবে? সোজা কথায় কোন আয়নটা ফাস্ট মুভিং আয়ন? ক্যাটায়নদের মধ্যে হাইয়েস্ট মোবিলিটি H প্লাস এর, অ্যানায়নদের মধ্যে OH মাইনাস এর। ফলে যখনই এটা মাইনাস হয় আর এটা প্লাস হয়, এই মাইনাসটাতে প্রথমেই H প্লাস জুড়ে যায়। তো এখান থেকে যে কার্বোক্যাটায়ন ক্রিয়েট হবে সেটা এরকম CH3CH, এই কার্বন প্লাস আর এটা CH3। মাথায় ঢুকেছে? এবার তুমি চাইলে কিন্তু উল্টোটাও করতে পারবে, উল্টোটা আমি করে দেখাই একবার। এটা লেখো তো, এটা যদি এ পাথ হয়, রিং ওপেনিং সরি বন্ড ওপেনিং যদি এ পাথে হয়, এখান থেকে কার্বোক্যাটায়ন হওয়া উচিত এটা। এবার কেউ ভাবতে পারে না আমি অন্য দিকেও তো খুলতে পারি। আমি আরেকটা অপশন পাই বন্ডটাকে এইদিকে ওপেন করলাম, তখন এই জায়গাতে গিয়ে হাইড্রোজেন জুড়লো। সেক্ষেত্রে দেখো তো কার্বোক্যাটায়ন কোন জায়গায় থাকছে, CH3 CH2 CH2 এই জায়গায় প্লাস থাকছে। এবার এই যে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পসিবিলিটি, এর মধ্যে ডিগ্রি খুঁজতে হয়। কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি? ডান দিকে যেটা এটা 1 ডিগ্রি। আচ্ছা 1 ডিগ্রি কারো ডাউট আছে? 1 ডিগ্রি বলো তো কি করে বুঝি? একটা ও যে প্লাস কার্বন, যে কার্বন প্লাস সে একটাই কার্বনের সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি। আর এই কার্বন কত ডিগ্রি? 2 ডিগ্রি। কোনটা স্টেবল হয়, 1 নাকি 2? 2। এই কার্বোক্যাটায়ন যেহেতু বেশি স্টেবল, তাই মিডিয়ামে এটাও তৈরি করতে চায় না, ম্যাক্সিমাম এই কার্বোক্যাটায়নই তৈরি হয়। ওই জন্য Cl মাইনাস এসে এই জায়গায় জুড়ে। তো মার্কোনিকফের থিওরি কারেক্ট থিওরি। তার এক্সপ্লেনেশন যদি বলে, তুমি বলবে ওর মেকানিজম থ্রু দা কার্বোক্যাটায়ন ফর্মেশন। ওই জন্য ডিগ্রিটা স্টেবিলিটি বেশি পায়, বেশি ডিগ্রি বেশি স্টেবল। আমরা ওই জন্য Cl মাইনাস টি এখানে জুড়েছি। আমি আরেকটা প্রবলেম দেখাবো, সেটাও তোমরা করবে। মাথায় ঢুকেছে সবার? এবারে ধরো পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসলো, H প্লাস টা কই যাবে তাহলে? কোনটা? H প্লাসটা না H প্লাস তো জুড়ে বসেই আছে আরেকটা হাইড্রোজেন। Cl মাইনাস তো এডিশন করিয়ে দিলাম। H প্লাসটা তো এখানে জুড়ে ছিল আর Cl মাইনাসটা এখানে জুড়লো। প্রথমেই তো H প্লাসটা জুড়ে কার্বোক্যাটায়ন বানালো। আচ্ছা এবার ধরা যাক, সবাই অ্যাটেনশন দাও, ধরা যাক আমি এই রকমের একটা অ্যালকিন দিলাম, এই রকমের একটা অ্যালকিন দিলাম। আমরা মেকানিজম সব সময় অ্যাপ্লাই করতেই হয় তা না, বুঝে শুনে লেখা যেতেই পারে। ধরো এক্ষেত্রে HCl দিলাম। তুমি যদি ভাবো স্যার মেকানিজম অত বুঝিয়ে দিচ্ছি না, মার্কোনিকভ যা বলেছে ভালো কথা। আচ্ছা মার্কোনিকভ কি বলে? ক্লোরিনকে সেখানে জুড়ে দেওয়া উচিত যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। এখানে ডাবল বন্ড কার্বন এটা, ডাবল বন্ড কার্বন এটা, আমি নাম্বারিং করি 1 আর 2। বলতো ক্লোরিনকে আমরা 1 এ জুড়বো নাকি 2 তে জুড়বো? 2 তে জুড়বো। কারণ কি? এবারে ডিগ্রি দেখেছো? এইখানে যদি কার্বোক্যাটায়ন হতো সেটা 2 ডিগ্রি হতো, এখানে কার্বোক্যাটায়ন হলে 3 ডিগ্রি, বেশি স্টেবল। তো ক্লোরিনকে এখানে জুড়বো, হাইড্রোজেন এখানে জুড়বো। প্রোডাক্ট হওয়া উচিত মিথাইল থাক এই জায়গায় ক্লোরিন। মার্কোনিকভ একদম ক্লিয়ার না? এবার মার্কোনিকভের এক্সেপশনাল দেখেন, এক্সেপশনাল কেস। অনেক এরকম প্রোডাক্ট আসতেই পারে যেটা মার্কোনিকভের নিয়ম ফলো করবেই না। তার মধ্যে সবথেকে সিম্পলেস্ট যেটা পরীক্ষায় দেয়, সবাই ধরতে পেরেছো মার্কোনিকভের রুলসটা কি? মৌসুম বুঝেছো? তাকাও, ধরা যাক CF3 দিলাম, CH ডাবল বন্ড CH2, আমি এটার মধ্যে এবার HCl এডিশন করতে চাই। আচ্ছা চলো মার্কোনিকভের নিয়ম বা ডিগ্রি ওয়াইজ করি। বলো এবার কোথায় Cl মাইনাস কে জুড়বো? নরমাল কি হওয়া উচিত অ্যাকর্ডিং টু মার্কোনিকভ? আচ্ছা নাম্বারিং করছি 1 2 3। তোমরা 1 এবং 2 কোন কার্বনে Cl মাইনাস কে জুড়বে? 1 এ কেন জুড়বে? মার্কোনিকভ কি বলে? হ্যাঁ না 1 এ তুমি ইচ্ছে করে উল্টো বলে দিচ্ছ। ও ভাবছে সাব তো বলেছে এটা মার্কোনিকভের এক্সেপশন, তা আমি ইচ্ছে করে আগে এক্সেপশনটাই দেব। যেটা না এখানে ব্যাক বন্ডিং নেই। হ্যাঁ এখানে সমস্যাটা কি? তুমি ধরে নাও আমি কার্বোক্যাটায়ন, সবাই অ্যাটেনশন দাও, সবাই অ্যাটেনশন দাও। ধরে নাও আমি কার্বোক্যাটায়ন এই জায়গায় বানালাম আর এখানে CH3 করলাম। এই কার্বোক্যাটায়ন ঠিক 2 ডিগ্রি,
পাশে যে আছে তাকে দেখেছো সে কি এফেক্ট দেখায়? মাইনাস আই। মাইনাস আই দেখায় ও তো ইলেকট্রনকে ওর কাছ থেকে টানে, এই কার্বোক্যাটায়নটাকে 2 ডিগ্রি হলেও আনস্টেবল বানায়। তাই এখানে কার্বোক্যাটায়ন এবারে ক্রিয়েট হবে না, কার্বোক্যাটায়ন ক্রিয়েট হবে দূরে, কারণ ও তখন মাইনাস আই এফেক্টের থেকে দূরে থাকে। ক্লোরিনকে আমরা এখানে জুড়বো, হাইড্রোজেনকে এখানে জুড়বো। ওই জন্য সবসময় মার্কোনিকভ রুলস এর ভরসায় থাকা যাবে না। আমি আরেকটা প্রবলেম দেখাই তোমাদের, দেখবে মার্কোনিকভ মানে মানবে না। সবাই তুলতে পেরেছো এটা? সন্তোষী বুঝেছো? আরেকটা প্রবলেম দেখাই। ধরো এইরকম একটা কিছু আছে, আমি এর মধ্যে আবার সেই HCl বাদ দাও, এবারে HBr দিলাম। আমি নাম্বারিং করি 1 2 3 4 5 6 1 আর 2 কোন কার্বনে ব্রোমিন Br- জুড়বো, কোথায় H+ জুড়বো? ভেবে বলবে। Br- কোথায় জুড়বো? Br- 1 এবং 2 এর মধ্যে কোথায় জুড়বো? একদম দুটো একই এবং দুটো ডিগ্রি সেম। এখানেও যদি কার্বন বানাতে প্লাস বানাতে 2 ডিগ্রি হতো, এখানেও 2 ডিগ্রি হতো। আচ্ছা স্টিল অ্যানসার দাও, তোমাদের ইচ্ছে মতন বললে প্রোডাক্ট হবে কি? কারণ তুমি দেখবে আমি যদি 1 এ জুড়ি সেই কম্পাউন্ডের যে আইপিসি হবে, আমি 2 তে জুড়লে তো আইপিসি না আলাদা, তো আলাদা তো প্রোডাক্ট হতে পারে না। প্রোডাক্ট তো হবে একটাই, কোনটা অ্যাকচুয়াল প্রোডাক্ট? তাহলে তুমি করে দেখো আমাকে ফাইনাল অ্যানসার কি। তোমরা লক্ষ্য করো একদম ও ঠিক ধরে নিয়েছে। আমি এবার দেখাই, আমরা প্রথমত 1 এ কার্বোক্যাটায়ন ক্রিয়েট করবই না, 1 এ কার্বোক্যাটায়ন ক্রিয়েট করবই না, 2 তে করব। 2 তে করলে দুটো বেনিফিট আছে। ধরা যাক আমি পাই বন্ডটাকে এইদিকে ওপেন করলাম, হাইড্রোজেনকে এখানে জুড়ে দাও, জুড়ে দিয়ে কার্বোক্যাটায়নটা বানাই, এই জায়গায় কার্বোক্যাটায়ন বানালাম, দুটো মিথাইল আছে। এবার কার্বোক্যাটায়নটা ডিগ্রি দেখো 2 ডিগ্রি। আমি বলছিলাম যে কার্বোক্যাটায়ন যদি মিডিয়ামে থাকে খুব সাবধান থেকো, কারণ কার্বোক্যাটায়ন ওর রিঅ্যারেঞ্জমেন্ট করে সবসময় চেষ্টা করে স্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করে। এখানে সুযোগ আছে কিনা দেখি। 2 ডিগ্রির পাশে কার্বনে দুটো মিথাইল আছে না, আমি এবার এখান থেকে একটা মিথাইলকে যদি এখানে শিফট করাই, কার্বোক্যাটায়নটার জায়গা চেঞ্জ হয়, মিথাইল হলো কার্বোক্যাটায়নের জায়গা চেঞ্জ করলাম, এই কার্বোক্যাটায়নের ডিগ্রি কত? 3 ডিগ্রি। তো ওই জায়গায় এবারে তুমি হাইড্রোজেনকে দিয়ে দাও, Br- টা এবার এই কার্বনে জুড়বে, প্রোডাক্ট তখন অ্যাকর্ডিংলি পাবো। ওই জন্য মার্কোনিকভ ভুলেও কখনো মার্কোনিকভের ভরসায় থেকো না। মার্কোনিকভে থাকলে তুমি তো বুঝতেই পারবে না স্যার কোথায় জুড়বো। অলওয়েজ কার্বোক্যাটায়ন মেকানিজম দিয়ে এই অ্যাডিশনটা করবে। কোনো ডাউট না? ক্লিয়ার? একদম ক্লিয়ার। এরকম ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রবলেম ওরা দিতে পারে, তুমি শুধু ভাববে কার্বোক্যাটায়ন কোথায় হতে পারে, কোথায় হলে অসুবিধে। কেউ যদি এখানে বানাতে, তোমার হয়তো মনে প্রশ্ন আসতে পারে স্যার এখানেও তো 2 ডিগ্রি হতো, এখানেও 3 ডিগ্রি হতো, এখানে বানালাম না, সরি 2 ডিগ্রি হতো, তো এখানে বানালাম না কেন? প্রবলেম এখানে বানালে এখান থেকে এখানে সেই রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ থাকতো না, মাইগ্রেশন হতে পারতো না। ওই জন্য ও সিস্টেম বুঝে নিয়েছিল যে এখানে বানালে মাইগ্রেশন হবে, ডিগ্রি বাড়বে, তাই কার্বোক্যাটায়ন ইনিশিয়ালি এখানেই বানিয়েছিল। সিস্টেম কিন্তু এই ডিসিশনটা অটোমেটিক বুঝে নেয়, যে আমার যেমন দাবা খেলায় হয় না, অনেক দূরেরটা আগে ভেবে নেয় তারপর চাল দেয়, এটাও তাই। ও বুঝে গেছিল যে এখানে প্লাস হলে তো আমার রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, তো প্লাসটা ওই জন্য এখানে বানিয়ে রিঅ্যারেঞ্জমেন্টটা করেছে। তো মার্কোনিকভ বুঝে গেছি, তার মেকানিজমও বুঝে গেছি। এখন প্রবলেম আসে একটা, ধরো H ডাবল বন্ড CH2, আমি সেম প্রবলেম HBr দিলাম ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড। খুবই ইম্পর্টেন্ট। দেখো যদি হাইড্রোজেন পারঅক্সাইড না দিতাম, সেটা অলরেডি বলেছিলাম, বলতো হাইড্রোজেন পারঅক্সাইড না দিলে HBr এর এডিশন কেমন করতাম? Br- কে কোথায় জুড়তাম, আমাকে জায়গাটা বলো। মাঝখানে কার্বনে জুড়তাম, অ্যানসার হতো 2 ব্রোমো প্রোপেন। হাইড্রোজেন পারঅক্সাইড দিলে, আগে থিওরি বলি পরে তো মেকানিজম বলবোই। এক্ষেত্রে ওরা দেখেছে যে পারঅক্সাইড দিলে মার্কোনিকভ যে রুলসে প্রোডাক্টে যায়, হাইড্রোজেন পারঅক্সাইড তার উল্টো রুলসে প্রোডাক্টে যায়। হাইড্রোজেন পারঅক্সাইড দিলেই এর প্রেজেন্সে আমরা মার্কোনিকভের নিয়মে পাবো না, ও নাম দিয়েছে ওরা অ্যান্টি মার্কোনিকভ রুল। তাহলে রুলটা কি? ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড নেগেটিভ চার্জ উইল অ্যাড অন দ্যাট কার্বন which bears more number of hydrogen. মার্কোনিকভ যা বলেছিল তার উল্টো কথা বললো, তবে কন্ডিশন পারঅক্সাইড থাকতে হবে, নেসেসারি না হাইড্রোজেন পারঅক্সাইড,
যে কোনো অর্গানিক পারক্সাইডও হতে পারে। পারক্সাইড থাকলে তুমি মার্কোনিকভ করবে না, তার উল্টোটাই করবে। অর্গানিক পারক্সাইডও হতে পারে। মনে করো আমি দিলাম বেনজোইল পারক্সাইড, হতেই পারে C6H5 CO2O2 এরকম পারক্সাইড হতে পারে। মোদ্দা কথা O2 এরকম লিংকেজ থাকতে হয়, OO লিংকেজ থাকতে হয়। তো যে পারক্সাইডে আছে এরকম, তারা অ্যান্টি মার্কোনিকভ করে। তো আগে প্রোডাক্টটা লিখি, পরে মেকানিজমে যাই। বলো তো মেজর প্রোডাক্ট এবারে কি লিখবো? 1 ব্রোমো প্রোপেন। এবার প্রোডাক্ট হবে 1 ব্রোমো প্রোপেন। আমি অ্যানসারটা লিখে দিই। প্রোডাক্ট হয় CH3 CH2 দেন CH2Br। দেখো কথা এ কেন হয় বলছি। হ্যাঁ এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন তো লাস্টে না না, এখানে তো ডাবল বন্ডই নেই, এখানে তো জুড়ে যাওয়ার কোনো চান্সই নেই। ডাবল বন্ড কার্বনের মধ্যে ওকে জুড়তে হয়। তো এই দুটোর মধ্যে যেখানে ম্যাক্সিমাম আছে, হাইড্রোজেন এখানে বেশি আছে, ওই জন্য এটা মেজর প্রোডাক্ট। এবার কেউ একজন জিজ্ঞেস করে কারণটা কি? এর কারণটা একটা স্পেসিফিক কারণ আছে, কারণটা দেখাই। প্রথমে তোমরা পারক্সাইডের ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করবে। পারক্সাইডে সব সময় হোমোলাইটিক ক্লিভেজ হয়। তো ওই জন্য আমি ও ও দুটো বন্ডের মাঝখানে একটা দাগ দিলাম। এই দাগটা কি রিপ্রেজেন্ট করে? হোমোলাইটিক ক্লিভেজ। আর হোমোলাইটিক ক্লিভেজ হলে জানো একটা র্যাডিক্যাল ফর্ম করে। তো প্রথমেই একটা র্যাডিক্যাল ফর্ম করাও, OH OH ডট ডট। জানো র্যাডিক্যাল ফরমেশনের যে প্রথম স্টেপ, এই স্টেপটার নাম ছিল একটা, সেটা আমরা এর আগের দিন দেখিয়েছিলাম চেইন ইনিশিয়েশন। বলে গেছো সব? কি নাম? চেইন ইনিশিয়েশন। আচ্ছা বলো, ইনিশিয়েশনের পরের স্টেপটা কি? প্রোপাগেশন। তো আমি এখানে আর অত প্রোপাগেশন কি কি স্টেপ, টার্মিনেশন কি কি স্টেপ দেখাই না, পরপর বলে যাই। র্যাডিক্যাল যখন একবার তৈরি হলো, তারপরে ও কি করে, তুমি অ্যালকিনে চলে যাও। অ্যালকিনে এই যে কার্বন কার্বন বন্ড দেখছো, এই কার্বন কার্বন বন্ডটারও হোমোলাইটিক ক্লিভেজ হয়। কার্বন কার্বন বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হয়। হ্যাঁ, পাই বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হয়। হোমোলাইটিক ক্লিভেজ হলে এখানে একটা ডট, এখানে একটা ডট ক্রিয়েট হয়। আর রিএজেন্ট হিসেবে মনে করে দেখো, আমি HBr নিয়েছিলাম না? এই আরেকখানা র্যাডিক্যাল প্রোপাগেশন স্টেপ তো অনেকগুলো হয়, নেসেসারি না যে একটাই প্রোপাগেশন হবে। প্রোপাগেশন মানে র্যাডিক্যাল টু র্যাডিক্যাল বানিয়ে যাও। তো এই যে HBr, এদেরও মধ্যে HRBr এর বন্ড আছে। এ আবার এরও হোমোলাইটিক ক্লিভেজ করে। হোমোলাইটিক ক্লিভেজ করে কি করছে বোঝো? এই স্টেপটা সবথেকে ভাইটাল স্টেপ। এই স্টেপের জন্যই মেকানিজমটা পাল্টে যায়। কি করে মনে মনে ভাবি, এখানে যদি ভেঙে দিই, ও কি বানানো উচিত? H ডট আর Br ডট। তোমাদের কি মনে হয় ওর কার প্রতি অ্যাফিনিটি থাকা উচিত? H ডট। তো কি করছে ও? এই H ডট কে নিয়ে নিজে বানিয়ে ফেলছে ওয়াটার, আর এখান থেকে ক্রিয়েট করে দেয় Br ডট। তাহলে কি র্যাডিক্যাল বানালাম? Br ডট বানালাম। আবার এখান থেকে এই বন্ডকে ভেঙে ডট আর ডট জুড়েছে। এবার একটু ভাবি, ব্রোমিন যখন এই জায়গায় এলো, ওর অ্যাডিশন হওয়ার দুটো পসিবিলিটি আছে। কি কি? এই Br ডট এখানে জুড়তে পারে, এই Br ডট এখানে জুড়তে পারে। অর্থাৎ এখান থেকে আমি দুটো পসিবিলিটি দেখাবো। ধরো প্রথমে মাঝখানে জুড়লাম CH3 CH, এখানে Br দিলাম, CH3 CH2 ডট দিলাম। এখানে কিন্তু একটা CH2 হবে, আমি ভুল লিখেছি। আবার যদি টার্মিনালি ব্রোমিনটাকে জুড়ে দাও, CH এখানে ডট, এটা হয়ে গেল CH2 Br। এবার ভাবো কি গো? না এইদিকে দেখা যাবে তো, ওদিক দিয়ে দেখতে। ও আচ্ছা, এবার তাকাও। আমি যে এখানে একটা র্যাডিক্যাল দেখালাম, এখানে দেখালাম, এই দুটো র্যাডিক্যালের ডিগ্রি কি সেম না আলাদা? আলাদা। এই দুটো ডিগ্রি খোঁজো তো, কোনটা ডিগ্রি কত? প্রথমটা 1 ডিগ্রি, পরেরটা 2 ডিগ্রি। হ্যাঁ বলো, কি বলছো? ঠিকই তো আছে, 1 ডিগ্রি তো। প্রথমটা 1 ডিগ্রি, পরেরটা 2 ডিগ্রি। কোনটাকে স্টেবল বেশি বলি আমরা? র্যাডিক্যালও কিন্তু সেম, ডিগ্রি বেশি তো স্টেবিলিটি বেশি। তাহলে স্টেবিলিটি কার বেশি? 2 ডিগ্রি। এই জন্য এটা বেশি বেশি স্টেবল বলে বেশি বেশি আসে। এবার লাস্ট স্টেপে, যেটাকে আমরা বলি টার্মিনেশন, ওই স্টেপে এ আবার হাইড্রোজেন নিয়ে গিয়ে ফাইনাল প্রোডাক্ট দেয়। এবার ভাবো তো, ফাইনাল প্রোডাক্টে ব্রোমিনটাকে তুমি কোথায় জুড়বে? যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকভ, ওই জন্য প্রোডাক্ট ওটা। কিন্তু স্টেবিলিটি কিন্তু ঘুরে ফিরে সেই ডিগ্রি। এখানে যেহেতু H ডট এসে জোড়ে না, তুমি কার্বোক্যাটায়ন মেকানিজমে ভাবো, প্রথমে কি এসে যুক্ত? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন সবার লাস্টে এসে জোড়ে, ওই জন্য এইটাই অ্যান্টি মার্কোনিকভ ওয়াইজ মানে অনুযায়ী এটা হয় মেজর প্রোডাক্ট।
না না, ও তো মোবিলিটি কমানোর ব্যাপার নেই, ও তো এইচ ডট কে নিয়ে আগে জল বানিয়ে ফেলে। হ্যাঁ দাদা, হ্যাঁ 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 ঠিক আছে, আপনি রেডি হলে আমাকে ফোন করবেন, আমি নিয়ে যাবো। হ্যাঁ বললাম রেডি হয়ে গেলে আপনি ফোন করবেন। ঠিক আছে। ওকে, এই কথা না। আচ্ছা তো শোনো, পরীক্ষাতে তোমায় কখনো বলবে না যে ফুল মেকানিজমটা লেখো। তোমরা হয়তো এত বড় মেকানিজম দিয়ে দেখে ঘাবড়ে গেছো যে পরীক্ষায় কি লিখতে বলবে না, শুধু মনে রাখবে যে অ্যান্টি মার্কোনিকভ যেখানে হয় সেখানকার মেকানিজম র্যাডিক্যাল মেকানিজম, আর যেটা মার্কোনিকভ এর রুলস কে ফলো করে হয় সেটা কার্বোক্যাটায়ন মেকানিজম। এই নাম দুটো তোমায় খেয়াল রাখতে হবে। আর মার্কোনিকভ র্যাডিক্যাল থাকলে, সরি পারক্সাইড থাকলে র্যাডিক্যাল মেকানিজম, আর যদি শুধু এইচবিআর এডিশন দিতাম তাহলে ওটা মার্কোনিকভ এর নিয়ম অনুযায়ী হতো। আরেকটা অ্যাডিশনাল কথা বলে দিই, ধরো CH3 CH ডাবল বন্ড CH2, আমি এর মধ্যে HBr দিলাম, হাইড্রোজেন পারক্সাইড দিলাম, মেকানিজম করতে হবে না, একবারে বলো তো প্রোডাক্ট কি করব? একবারে ব্রোমিনটা কোথায় জুড়বো? এক নম্বরে জুড়বো। এটা কার নিয়ম ফলো হয়েছে? অ্যান্টি মার্কোনিকভ। কোন মেকানিজম ফলো হয়েছে? র্যাডিক্যাল মেকানিজম। এই তো পড়া শেষ। আর এখানেই আমি হাইড্রোজেন পারক্সাইড তুলে দিলাম, শুধু HBr দিলাম, কি লিখবো? 2 ব্রোমোপ্রোপেন। কোন ফলো হয়েছে? মার্কোনিকভ। কোন মেকানিজম ফলো হয়েছে? কার্বোক্যাটায়ন মেকানিজম। দেখো 3 লাইনে পড়া শেষ। এখন আরেকটা প্রবলেম এখানে আসে, সেটা হলো আমি যখন র্যাডিক্যাল মেকানিজম করি, ধরো আমি হাইড্রোজেন পারক্সাইড ইউজ করেছি, তো র্যাডিক্যাল মেকানিজম হবে, স্টেপ হবে 3টে। কি কি স্টেপ? একটা ইনিশিয়েশন, প্রোপাগেশন স্টেপ বেশ কয়েকটা হয়, আর একটা টার্মিনেশন স্টেপ। রিঅ্যাকশনটাকে ফেভার করতে গেলে যতগুলো স্টেপ থাকে প্রত্যেকটা স্টেপকেই এক্সোথার্মিক হওয়া দরকার, তাহলে রিঅ্যাকশনটা ফেভার করে। রিপিট করি কথাটা, এক্সোথার্মিক মানে কি? রিঅ্যাকশন গুলো হচ্ছে তোমায় হিট দিতে হচ্ছে না, সিস্টেম তাপ হিটকে রিলিজ করছে, তো এই রিঅ্যাকশন গুলো ফেভারেবল হয়। দেখা গেছে হাইড্রোজেন পারক্সাইড HBr এর কম্বিনেশনে যে রিঅ্যাকশন হয় তার সবগুলো স্টেপ এক্সোথার্মিক, মানে রিঅ্যাকশনটা দুর্দান্তভাবে হয়, কোনো প্রবলেম নেই। যখনই আমরা HBr এর জায়গায় HCl আর HI কে ইউজ করি, এরও আরো অনেক কারণ আছে, ওই কারণে আর ঢোকা যাবে না, অনেক লম্বা হিস্ট্রি আছে। যখন আমরা HBr এর জায়গায় এই দুজনকে ইউজ করি তখন ওর সব স্টেপ এক্সো হয়, প্রোপাগেশনের একটা স্টেপ এন্ডোথার্মিক হয়, যে কারণে এরা এই রিঅ্যাকশনটা প্রেফার করে না। সামারি এটাই যে হাইড্রোজেন পারক্সাইডের প্রেজেন্সে এরা দুজন থাকলেও সে আবার অ্যান্টি মার্কোনিকভ না, ও মার্কোনিকভ করে, কারণ সব স্টেপ এক্সোথার্মিক না, একটা প্রোপাগেশন স্টেপ এন্ডোথার্মিক হয়ে যায়। খুব কেয়ারফুল, ছাত্ররা জানে পারক্সাইড দেখবো তো অ্যান্টি মার্কোনিকভ করব, রং। পারক্সাইড দেখে অ্যান্টি মার্কোনিকভ শুধু HBr এর ক্ষেত্রে। ধরা যাক আমি এখানে HCl দিয়ে তোমায় বললাম হাইড্রোজেন পারক্সাইড দিলাম, হাইলাইট করলাম, দিলাম হাইড্রোজেন পারক্সাইড, প্রোডাক্ট লেখো, কোনো অ্যান্টি মার্কোনিকভ লেখা যাবে না, স্টিল তোমায় মার্কোনিকভ লিখতে হবে। কারণ কি? ওই যে প্রোপাগেশনের গল্প, প্রোপাগেশন স্টেপ এন্ডোথার্মিকের গল্প। আমি জায়গাটা বোঝাতে পারলাম কি? মানে একটা ইনফরমেশন তোমায় মানে মনে রাখতে বললাম, বলো তো কি মনে রাখবো এখান থেকে? যদি HCl বা HI থাকে, পরীক্ষায় খুব বোকা বানানোর চেষ্টা করে, HCl দিয়ে হাইড্রোজেন পারক্সাইড লেখে, মার্কোনিকভ নাকি অ্যান্টি মার্কোনিকভ? মার্কোনিকভ। আর একমাত্র HBr পারক্সাইড এই কম্বিনেশনে অ্যান্টি মার্কোনিকভ, আদারওয়াইজ অলওয়েজ মার্কোনিকভ। বিউটিন থাকলে তো কোনো টেনশন নেই। আচ্ছা চলো, ও যে প্রশ্নটা দিয়েছে এটাও পরীক্ষায় আসে। আচ্ছা ও যে প্রশ্নটা করেছে যে স্যার বিউটুইন থাকলে কি হতো, আমার প্রথম প্রশ্ন তোমাকে, এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল থাকলে তুমি হেডেক নাও কেন, তুমি চাই এখানে জোড়ো চাই এখানে জোড়ো, প্রোডাক্ট তো বিউটুইন। তাই সিমেট্রিক্যালের কেসে মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ হচ্ছে ইললজিক্যাল, এটা এখানে মনে রাখার দরকারই নেই, তুমি যাই করবে প্রোডাক্ট সেমই আসবে। আচ্ছা এরকম প্রশ্ন একবার এসেছিল, প্রশ্নটা শেয়ার করি। ওরা বলছে যে C4H8, C4H8 মানে তোমরা বুঝে গেছো একটা অ্যালকিন, এটা একটাই পাই বন্ড আছে, যে কারণে হাইড্রোজেন দুটো কম। আমরা বলছি যে এর যদি HBr এডিশন করি, সে মার্কোনিকভ করি অ্যান্টি মার্কোনিকভ করি, ও সেম প্রোডাক্ট দেয়, বলতে অ্যালকিন কি?
বুঝলে আমার প্রশ্ন? ওর অ্যান্টি মার্কোনিকভ যাই করি প্রোডাক্ট তো সেমই দেয়, তাহলে ডাবল বন্ডটা কোথায় আছে? ডাবল বন্ডটা মাঝখানে আছে, তো ওইটা প্রুফ করে যে ও সিমেট্রিক্যাল। মার্কোনিকভ দিলাম ছেড়ে, নেক্সট হেডিং করো addition of HOCl, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে addition of HOCl। আচ্ছা HOCl এর নাম শিখতে হয়, কি নাম গো? হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা এই এর এডিশন আমি একটু অন্য ভাবে শেখাবো, এটা মেকানিজম দিয়ে শেখাবো না, ছোট ট্রিক অ্যাপ্লাই করব। মেকানিজমে ঝামেলা হবে ওটা শিখতে, যেটা ট্রিক দিয়ে সহজ হয় সেটা ওইভাবে বলবো, যেটা মেকানিজমে সহজ হয় সেভাবে বলবো। তোমরা করবে কি, একে দুটো পার্টে ভাগ করে নিও, HO মাইনাস প্লাস Cl প্লাস। যদিও এই ডিভিশনটা কিন্তু রং অ্যাপ্রোচ, এইভাবে ও ডিসোসিয়েট হয় না, ও অন্যভাবে ডিসোসিয়েট হয়। HO minus আর Cl plus হ্যাঁ মানে আসলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার, ভাবো ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার অক্সিজেনের, তো ওই জন্য আমায় যদি এখানকার বন্ডকে হেটেরোলাইটিক ক্লিভেজ করতে হয় তো অক্সিজেনের ক্ষমতা বেশি ওই ইলেকট্রনকে নেবে, যদিও ওর ডিসোসিয়েশন কিন্তু এভাবে হয় না। হ্যাঁ বলো, হ্যাঁ জয়েন হচ্ছে না? আচ্ছা এক মিনিট আসছি। একটা ছেলে তুই জিম্বাল করবে তোর একটা দুধের তো দুধের পাবে ওই উপরে দেখ দুধের কাছে একটা তুই ওই ছেলেটা যাওয়ার থেকে ওকে
বড় না বড় বড় আমি দেখি আরে বছরের শুরুতে কি হচ্ছে এটা আরে 10 0 না মানে স্লোপটা দেখো এটা কিন্তু স্লোপ কত এটা স্লোপ কত আরে 10 0 না চলো এটা বলতে লাগছে না এটা চালানো যাবে না ঠিক আছে কাটো আচ্ছা যেটা বলতে চাইছিলাম আগো না তো এই ডিসোসিয়েশনটা কিন্তু রং অ্যাপ্রোচ অ্যাসিড এভাবে ডিসোসিয়েট করে না ও ডিসোসিয়েট করে H+ OCl- কিন্তু এইভাবে যদি মেকানিজম তোমাদের দেখাতে যায় এটা প্রবলেমেটিক হবে তো ওই জন্য সহজ উপায় বললাম যে তোমরা ধরে নেবে যে এইখানে ডিসোসিয়েট করি HO - Cl+, এবারে অ্যাপ্লাই করো ওই টেকনিক যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কার্বোক্যাটায়ন কোথায় স্টেবল হবে ব্যাস 2 ডিগ্রি তো নেগেটিভ চার্জকে এখানে জুড়বো পজিটিভকে এখানে জুড়বো দেখবে কখনোই ভুল হবে না অ্যানসার কারেক্ট আমি এখানে প্রোডাক্ট পাবো এখানে OH পাবো সিঙ্গেল বন্ড CH2 Cl পাবো টেকনিকটা সহজ হয় তাহলে বুঝতে সব সময় মাঝখানেটা তো হ্যাঁ যদি না এইদিকে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে এখানে ইলেকট্রন গ্রুপ থাকে ওই জন্য বলছি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি না মার্কোনিকভ বলবোই না কার্বোক্যাটায়ন যেখানে স্টেবল সেখানে OH কে জুড়বো এটা এই যদি আমি অ্যালকাইনের জন্য করি
দেখবে চেঞ্জ হয়ে যাবে কনসেপ্টটা। অ্যালকাইনের জন্য একটু প্রবলেম আছে, দেখাচ্ছি। ধরো এরকম ভাবে প্রোপাইন নিলাম, দাও প্রোপাইন দাও, প্রোপাইনে HOCl দাও। HOCl কে আমি ওভাবেই ধরবো, HO - Cl+ হিসেবেই ধরবো, তবে অ্যালকাইনে অ্যালকিনের কাজগুলো দুবার করে করব। পাই বন্ড কটা আছে? দুটো না? তো দুটো পাই বন্ডকে ভেঙে দিই, দুবার জুড়ে দিই। আমি এখানেই করে দিলাম, দুটো পাই বন্ড ভেঙে দিলাম, এই জায়গায় একটা OH দিয়ে দাও, এখানে একটা OH দিয়ে দাও, কাজটা দুবার করেছিলাম। আর ক্লোরিন দুটো জুড়ে দাও, ব্যাস জুড়ে দাও, জুড়ে প্রোডাক্ট রেখো। এবার এই অ্যালকোহল ঠিক আছে, এখানে আরেকটু অ্যাডিশনাল কাজ বাকি। এই মাঝখানে এই অ্যালকোহলটার দিকে তাকাও, এটাকে আমরা বলি জেম ডাইল। অ্যালকোহল যখন পড়াবো 12 তখন এগুলো নিয়ে প্রচুর আলোচনা আছে। ডাইল দু রকমের হয়, একটাকে বলে জেম, আরেকটাকে বলে ভিস। ভিস কাকে বলে জানো কি? স্যার একটা কার্বনের মধ্যে ভিস হচ্ছে একটা না, ভিস হচ্ছে পাশাপাশি যদি দুটো OH পাশাপাশি কার্বনে থাকে ওটাকে বলে ভিস ডাইল। এই নামগুলো খেয়াল রাখতে হবে। আর একই কার্বনে যদি দুটো OH থাকে ওর নাম জেম ডাইল। কি কাকে জেম কাকে ভিস বলে? একই কার্বনে দুটো OH নাম জেম, পাশাপাশিতে থাকে তাহলে ভিস। আচ্ছা যদি VIC ভিস ডাইল VIC। তোমরা নোট করো জেম ডাইল এক্সেপশনাল একটা কেস বাদ দিয়ে জেম ডাইলরা আনস্টেবল ডাইল। কারা কারা স্টেবল তার লিস্ট আমরা 12 এ দেখাবো, এখানে ওইটা আমাদের সিলেবাসের বাইরে। তো লিখবো নিচে জেম ডাইল আনস্টেবল, ও তার স্টেবিলিটি অন্যভাবে খুঁজে নেয়। ও কি করে দেখো, স্যার বাকিগুলো স্টেবিলিটি কারণ কি? বাকিগুলো স্টেবিলিটি বাকিগুলো তো দেখাইনি এখনো, সেটা অ্যালকোহলে পড়াবো 12 এ। তোমরা খেয়াল রাখো জেম ডাইল আনস্টেবল, তিনটে জেম ডাইল স্টেবল আছে পৃথিবীতে, সেগুলো আমরা পরে 12 এ দেখব। তার মধ্যে একটা ক্লোরাল হাইড্রেট, ওগুলো এখন দরকার। আর ভিস স্টেবল। হুম, ভিস স্টেবল। ওর ভিস স্টেবল না, ভিস তো স্টেবল, জেমরা আনস্টেবল, ভিস সব ভিস স্টেবল। আচ্ছা এবার ও স্টেবিলিটি পায় এভাবে, এখানকার বন্ডকে এখানে নিয়ে এসো, এই বন্ডের ইলেকট্রনগুলোকে নাও। আমি কি বের করছি দেখাই, এই OH আর এই হাইড্রোজেন মিলে কি বের হলো? ওয়াটার। আসলে ওরা আনস্টেবল 1 মোল ওয়াটার রিলিজ করে যেটা বানায়, এই বন্ড যদি এখানে দিয়ে দাও দেখবে কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড হবে। প্রোডাক্টটা এটা CH3 C ডাবল বন্ডেড O CH Cl2। এখানে কিন্তু আর অ্যালকোহল থাকবে না, ও আলটিমেটলি কিটোন ফর্ম করবে। তো এই বিষয়টা একটু খেয়াল রেখো যে অ্যালকাইন হলে কি হয়, আর অ্যালকিনের সময় তো বলেই দিয়েছিলাম অ্যালকোহল, এখানে একটা অ্যাডিশনাল প্রোডাক্ট ও কিটোন পাই ওয়াটারকে এলিমিনেট করে। প্রত্যেকটা কিন্তু লজিক আছে, কারণ আছে। হ্যাঁ, এগুলো আমরা ডিটেইলসে 12 এ করে দেব। নেক্সট হেডিং করো, সেটা অলরেডি বলা আছে, অ্যাডিশন উইথ ব্রোমিন, CH2 ডাবল বন্ড CH2, তার মধ্যে Br2 দাও আর CCl4 দাও। এটার মেকানিজম আমরা আগের চ্যাপ্টারে করে দিয়েছিলাম, এখানে মেকানিজমে ঢুকবো না, একবার অ্যানসার দাও। ব্রোমিন দিলে অ্যালকিনে কি যেন হতো? ব্রোমিন অ্যাডিশন হতো, এবং অ্যাডিশনটা মেকানিজম ছিল অ্যান্টি অ্যাডিশন। এখানে মেকানিজম ছাড়ো, আগের চ্যাপ্টারে বলে দিয়েছিলাম আমরা ব্রোমিনকে অ্যাডিশন করব, এখানে আর এখানে ব্রোমিন জুড়বে, ব্যাস হয়ে গেল। এই রিঅ্যাকশন আমি যদি অ্যালকাইনে দিতাম আমি অ্যাডিশনই করতাম, Br2 CCl4 এখানে দেব, শুধু অ্যাডিশনটা কভার করব, দুবার করব, পাই বন্ড দুটো আছে তো দুবার এডিশন করে প্রোডাক্টটা লিখে দিও তোমরা। কোনটা গো? ওটা Br2 তো। এটা Br2 CCl4 সেম কাজ, শুধু দুবার করে করছি। এখানে তো দুটো আলাদা আলাদা স্টেপে হবে। প্রথমবার ওই ব্রোমোনিয়াম আয়ন বানিয়ে উল্টো দিক দিয়ে আসবে, পরের বার আবার তাই করবে। নাও নেক্সট লেখো CH2 ডাবল বন্ড CH2, এর মধ্যে দিয়ে দাও অ্যালকালাইন KMnO4 দিয়ে দাও। অ্যালকালাইন KMnO4 হাইড্রোলাইসিস, ঠিক এর মতো সেম কাজ করে আরেকটা রিএজেন্ট লেখো অসমিয়াম টেট্রাঅক্সাইড হাইড্রোলাইসিস। স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে রাখো, এগুলোকে খুবই ইম্পর্টেন্ট। দুটো রিএজেন্ট আলাদা করে লিখলাম, একটা অ্যালকালাইন KMnO4 তার সাথে হাইড্রোলাইসিস, আর একটা অসমিয়াম টেট্রাঅক্সাইড তার সাথে হাইড্রোলাইসিস। হেডিং হচ্ছে না, হেডিং না, সবই তো অ্যাডিশনের মধ্যে চলছে, 1 2 3 4 করে অ্যাডিশন। ব্রোমিনটা শেষ, ব্রোমিন অ্যাডিশন শেষ। যেখানে ব্রোমিন অ্যাডিশন লিখেছো তার পাশে কিন্তু লিখে রাখো অ্যান্টি অ্যাডিশন। আচ্ছা অ্যান্টি অ্যাডিশন আমি এটা একসাথে লিখলাম একটাই কারণে, অসমিয়াম টেট্রাঅক্সাইড যেভাবে কাজ করে
KMNO4 সেম অ্যাপ্রোচে কাজ করে। কাজটা দেখাই কি কাজ করে। তোমরা যদি অসমিয়াম টেট্রাঅক্সাইডের স্ট্রাকচার দেখো খানিকটা বুঝবে। অসমিয়াম টেট্রাঅক্সাইড হচ্ছে দেখতে এরকম, চারটা বন্ড, অক্সিজেন চারদিকে থাকে, পাই বন্ড একটা, সিগমা একটা। এরা যখন জুড়ে যায় অ্যালকিনের সাথে, জোড়ার পর ঘটনাটা এরকম হয়, এই পাই বন্ডটা ভেঙে যায়, এই অক্সিজেন এই কার্বনকে ধরে, এই অক্সিজেন এই কার্বনকে ধরে। আমরা একবারে একটা অ্যাডাক্ট দেখাই, মেকানিজমটা কিন্তু আরো ডিটেলসে আছে, অর্ধ ডিটেলসে যাব না। ঠিক এই টাইপের একটা কিছু তৈরি করে। এই যে টাইপটা দেখে নাও, এটা আসলে ইন্টারমিডিয়েট বলতে ওই ইন্টারমিডিয়েট না যারা কিনা লাইফ টাইম খুব কম হয়, ওরকম না। এটা একটা কম্পাউন্ড, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। তাহলে মানে শুধু সেকেন্ড রিজিনটা দিলেই হবে, বললে তো হবে না। মানে এটা দিলে ও এই কাজটা করে, করে দিতে হবে না। এটা দিলে হ্যাঁ। না, এটা দিলে একই হবে, এখানে ম্যাঙ্গানিজ থাকবে। আসলে এই জিনিসটা মানে তো এটা MnO4- এর মধ্যে অ্যাজ সাচ কোনো ডিফারেন্সই নেই। তো এখানে যা করেছি ওটা দিয়ে তাই করতাম, শুধু অসমিয়ামের জায়গায় ম্যাঙ্গানিজ লিখতাম। এবার যখন আমরা এটাকে হাইড্রোলাইসিস করি না, হাইড্রোলাইসিস করলে এখানকার বন্ডের ক্লিভেজ হয়। এবার মনে মনে ভাবো এখানকার বন্ড যদি ক্লিভেজ হয়, তো নিচের পোর্শনটাকে ভেঙে বের করে দাও। ভেঙে যদি বের করে দেই, অক্সিজেন একা একা রয়েছে, তো একা হলে তো ভ্যালেন্সি স্যাটিসফাই হবে না। মিডিয়ামের হাইড্রোজেন একটা একটা করে এখানে বসিয়ে দিলে যেটা হয়, প্রোডাক্ট দেখো কি পাই, CH2 এখানে একটা OH লিখবো, এখানে একটা OH লিখবো, বিস ডায়ল পাবো। এই কম্পাউন্ডটার নাম ইথিলিন গ্লাইকল। নাম শুদ্ধ মুখস্থ করো, এর নাম ইথিলিন গ্লাইকল। লিখেছো ইথিলিন গ্লাইকল? ইথিলিন গ্লাইকলের কমন নেম, আইপিএসসি করলে তো করাই যাবে, ইথেন 1,2-ডাইল। কমন নেম কি? ইথিলিন গ্লাইকল। এবার তুমি ভালো করে মেকানিজমটা ফলো করো। আমি এই যে দুটো অসমিয়ামের অক্সিজেনকে জুড়েছি, তোমার কি মনে হয় এই অক্সিজেনটা যেদিকে, এই অক্সিজেনটা তার উল্টো দিকে থাকা উচিত না একই দিকে থাকা উচিত? আচ্ছা, উল্টো দিকে কেন থাকা উচিত না? কারণ ভাবো না, মনে করো আমার দুটো হাত, আমার এইভাবে কাউকে ধরা সুবিধা হবে নাকি এইভাবে আর এইভাবে ধরা সুবিধা হবে? তাহলে কমন সেন্স, এইভাবে ধরাই সুবিধা হবে। তো এই জন্য এই অক্সিজেন দুটো যেহেতু এই একই অসমিয়ামের, OH গুলো একই দিক থেকেই অ্যাডিশন হয়, আমরা এর অ্যাডিশনকে বলি সিন অ্যাডিশন। আমি তোমাদের অ্যান্টি অ্যাডিশন গ্রুপিং পড়ানোর দিন বলেছিলাম, কিছু কিছু সিস্টেম অ্যান্টিতে অ্যাডিশন করে, কিছু সিন অ্যাডিশন করে। আমাদের ওই নামগুলো খেয়াল রাখতে হবে যে এদের দুজন এরও অ্যাডিশন সেম প্রসেসেই হয়। তো সিন অ্যাডিশন আপাতত দুটো রিয়েজেন্ট শেখালাম, মুখস্থ করি কে কে। অসমিয়াম টেট্রাঅক্সাইড আর ওই অ্যালকালাইন KMNO4, দুটোর কাজ সেম, সিন অ্যাডিশন করা। আরেকটা রিয়েজেন্ট দেখাই, আবার অ্যালকিন লেখো, এই জায়গায় লেখো CF3COOH, দেন হাইড্রোলাইসিস। ট্রিপল OH মানে এরকম অ্যাসিডও আছে পৃথিবীতে। ট্রিপল অ্যাসিড মানে ওদেরকে বলে পার অ্যাসিড। একটা অ্যাডিশনাল অক্সিজেন আছে, তো ওই জন্য পার অ্যাসিড নামটা খেয়াল রাখো। CF3COOH। আচ্ছা বলো তো, আমি যদি এই অ্যাসিডটা নিতাম, এর কি নাম তোমরা বলতে? অ্যাসিডিক অ্যাসিড। আমি এখানে এক্সট্রা অক্সিজেন দিলাম, কি নাম বলবো? পার অ্যাসিডিক অ্যাসিড। এই তো সিম্পল ব্যাপার, অ্যাসিডিক অ্যাসিড এক্সট্রা অক্সিজেন থাকলে বলে পার অ্যাসিডিক অ্যাসিড। এবার আমি এই হাইড্রোজেনের জায়গায় যখন তিনটে ফ্লুরিন দেব, চলো নাম কি হবে? হাইড্রোজেনের জায়গায় তিনটে ফ্লুরিন দিয়েছি, কি নাম হবে? ট্রাইফ্লুরো। তিনটে ফ্লুরিন থাকার জন্য নাম ট্রাইফ্লুরো। তারপর এটা তো পার অ্যাসিডিক অ্যাসিড, বুঝেছো? সেগুলো চার্জ থাকবে না, কোন? অক্সিজেন যে অ্যাড হবে চার্জ না, পারক্সো লিংকেজ আছে, স্ট্রাকচার দেখাচ্ছি আমি, ওয়েট করো। আচ্ছা, আমি এখানে এই অ্যাসিড কি কাজ করে ডিটেইলসে দেখাবো। পরীক্ষাতে এই অ্যাসিডটার জায়গায় আরেকটা স্পেসিফিক রিয়েজেন্ট হয়, সেটাও অনেক সময় ইউজ করে কোন কোন বইতে, কোন কোন পরীক্ষার প্রশ্নে এটাও দেয়া থাকে। এটার নাম তোমাদের শেখা, এটা খুব ফেমাস এই কারণে ওর শর্ট ফর্ম হয় একটা, এটাকে লেখে MCPBA। প্রশ্নে এটা লেখা থাকে, তো যে ছাত্র এটা চেনে না সে প্রশ্নটা আসলে মিস করবে, ভাববে এটা আননোন রিয়েজেন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, MCPBA কেন বলছে সেটাও বলি। তুমি মনে মনে ভাবো তো ক্লোরিন নেই, তবে ওর নাম কি? বেনজিনের উপরে না, আমি এটার অ্যাব্রিভিয়েশনে যেতে চাই না, পার বেনজোইক অ্যাসিড।
কারণ একটা বেনজিনের উপরে শুধু সি ডবল এইচ থাকলে বলতাম বেনজোইক অ্যাসিড, এক্সট্রা ও আছে পার বেনজোইক অ্যাসিড। আর এই পজিশনটা কিন্তু মেটা পজিশন, জানি মেটাতে ক্লোরো, তো পুরো ফর্ম মেটা ক্লোরো পার বেনজোইক অ্যাসিড, ওটাকে সংক্ষেপে বলে এনসিপি। তা আমি তোমাদের চেনাতে চাইছি এনসিপিডিএ কি জিনিস। এনসিপিডিএ মুখস্থ করে ফেলো, এতটাই ইম্পর্টেন্ট। 12 এ একটা রিঅ্যাকশন আছে বায়ার ভিনিগার অক্সিডেশন। বায়ার ভিনিগার অক্সিডেশন খুব ফেমাস রিঅ্যাকশন, সেখানে এই রিএজেন্টটা প্রচুর ইউজ হয়। তো মুছে দিলাম আমি এনসিপিডিএ। ব্রোমিন থেকে তাহলে এমবি হয়ে যাবে। হ্যাঁ ব্রোমিন থাকলে হ্যাঁ ক্লোরো হবে না, ব্রোমো হবে এরকম হবে। কিন্তু মেটা ক্লোরো পারবেনজোইক অ্যাসিডই দেয়। আচ্ছা এবারে অ্যাসিডটা করে কি, অ্যাসিডটা কি করে সেটা দেখি। এখানে কে যেন একটা বললো স্যার চার্জ থাকবে না, না থাকবে না, কারণ আমি অ্যাসিডের একটু স্ট্রাকচারটা দেখাই। আমি অ্যাসিডের স্ট্রাকচার দেখাই, F3C C ডাবল বন্ডেড O। যদি নরমাল অ্যাসিড হতো স্ট্রাকচার হতো এটা, নরমাল অ্যাসিড হলে ডাবল বন্ডেড O আর OH থাকতো। পার অ্যাসিড হলে কি হবে, অ্যাডিশনাল অক্সিজেন থাকবে একটা, চার্জ কেমন করে থাকবে, বুঝেছো? আচ্ছা অ্যাসিডের কাজ বলো, অ্যাসিডের কি কাজ, H+ ছাড়া। তো ও যেহেতু অ্যাসিড ও H+ ছাড়বে, দিলাম H+ ছেড়ে। H+ ছাড়লে যেটা হয় C ডাবল বন্ডেড O O O মাইনাস, বুঝলে? H+ ছেড়ে কি করলো, O O মাইনাস, লিখে দাও O O মাইনাস। এবারে অ্যালকিনে আসি, CH2 C ডাবল বন্ড CH2। এবার তাকাও, অ্যালকিনটাকে সিমেট্রিক্যাল বলবো না আনসিমেট্রিক্যাল বলবো? সিমেট্রিক্যাল থাকলে তো অত ভাবনা চিন্তার ব্যাপার নেই। আমি এই মাইনাস চার্জটাকে এই কার্বনে জুড়বো, এই বন্ডটাকে এদিকে খুলবো। আমি চাইলে বন্ডটা এদিকেও খুলতে পারতাম, ওইদিকেও খুলতে পারতাম, যেহেতু সিমেট্রিক্যাল যা ইচ্ছে করা যায়। এবারে যেটা লিখবো ভাবনা চিন্তা করে সাবধানে, পরে আমি শর্টকাটে বলবো। এই বন্ডটা খুলে যখন এখানে গেল, এই কার্বনের মাথায় বলো তো কি লেখা উচিত, মাইনাস। আর এই কার্বনের সাথে কার জোড়া উচিত, না প্লাস না, কারণ আমি তো এই O মাইনাসটাকে নিয়ে এসে এখানে জুড়লাম। তুমি এই কার্বনের সাথে অক্সিজেন দেন যেভাবে আছে হুবহু ভাবে লিখবে, লেখা প্রসেসটা বুঝলাম? অক্সিজেনকে জুড়লাম, অক্সিজেনের সাথে যারা যারা ছিল অ্যাজ ইট ইজ থাকবে, বন্ডিংটা এই অক্সিজেন আর এই কার্বন করবে। বুঝতে পারলাম? লিখে রাখো তো স্ট্রাকচারটা। যদি মেকানিজমে অ্যারো দেখে তোমরা স্ট্রাকচার লিখতে পারো, তাহলে ভাববে অর্গানিক বুঝতে পারছো আস্তে আস্তে। দেখি তো একটু দেখবো। হ্যাঁ গুড, প্লাসটা তো দেওয়া হবে, মাইনাসটা চোখটা এদিকে ও এইদিকে আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার মনে হয় ঠিক থাকবে। একবার মিলিয়ে নিও আমার সাথে। কার্বনের মাথায় মাইনাস দিলাম সি, এখানে আমরা রেখেছি অক্সিজেনকে, আবার একটা অক্সিজেন ডাবল বন্ডেড O CH3, দেখো মেলে কিনা। আর এখানে দুটো হাইড্রোজেন যথারীতি ছিল, মিলেছে সবার? এবার পরের স্টেপটা দেখো। পরের স্টেপে তোমরা রেডক্সে পড়িয়েছিলাম অক্সিজেন অক্সিজেন, এই যে বন্ড, এটাকে কি লিংকেজ বলি বলো? পারক্সো লিংকেজ। পারক্সো লিংকেজ স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। দেখবে যখন যেখানে পারক্সাইড ইউজ হয় ভাঙে কিন্তু ওই জায়গাটা। আমি আজকে একটু আগে তোমাদের দেখিয়েছিলাম HOO, আমি এই জায়গাটা ভেঙেছিলাম না এই জায়গাটা ভেঙেছিলাম, কেন মিডলটা ভেঙেছিলাম? পারক্সাইড লিংকেজ, উইক লিংকেজ। এখানেও হয় তাই। এবার ভাঙার আগের গল্প দেখাই। ওরা দেখলো যদি এই বন্ডটা খুলে ও ভেঙে নিতে পারে, যদি পারে, তাহলে যে আয়নটা বানায় সে আয়নটা দেখো তো কে, আমার কথাটা বুঝে তারপর লিখবে। আমি বলছি এখানকার বন্ডটা খুলে যদি ও নিয়ে বেরিয়ে যায়, যে বেরোবে সেটা এটা CF3 C ডাবল বন্ডেড O O মাইনাস। বলো ঠিক বলেছি? বলো তো যেটা বেরোলো সেই অ্যানায়নটা রেজোনেন্স করবে না করবে না? করবে। ওই জন্য ওই জায়গা ভেঙে বেরিয়ে যাবে, কারণ ও দেখছে ও যদি এখানকার বন্ডকে নিয়ে ভেঙে বেরিয়ে যেতে পারে, যে অ্যানায়নটা পাই সেটা রেজোনেন্স স্টেবিলাইজ, ওটা ভাঙছে। এবার তখন একটা সমস্যা, এ যদি ইলেকট্রন নিয়ে চলে যায় অক্সিজেনের অবস্থা কি? পজিটিভ। অক্সিজেন পজিটিভ থাকলে খুশি থাকবে না, এই মাইনাসটা তখন অক্সিজেনকে ধরে। এই মাইনাস অক্সিজেনকে ধরলে অক্সিজেনকে বের করে দিল, ফলে যেটা আলটিমেট দাঁড়ালো সেটা দেখে না একবার কি দাঁড়ালো, CH2 CH2, এই অক্সিজেন একাই এরকম ব্রিজ বানিয়ে রাখলো, ইপক্সাইড। তার মানে এটা এতক্ষণ ধরে এটাই চেষ্টা করছিলাম বোঝানোর, আমরা যখনই পার অ্যাসিড অ্যালকিনের মধ্যে দেব এই প্রোডাক্টটা পাবো, এর নাম ইপক্সাইড, ইথিলিন ইপক্সাইড। দারুণ জিনিস না? ইথিলিন ইপক্সাইড আমরা পাবো।
আচ্ছা হলে বলবে, আমি মুছবো, তারপরে আরো কিছু দেখানোর ব্যাপার আছে আমার। আচ্ছা একটু কঠিন পড়াচ্ছি, বুঝতে পারছো সবাই? স্যার epoxide generally stable and unstable. খুব স্টেবল, ওই জন্য তো আসছি। এই দেখাই আবার সামারি। তোমরা যখন বাড়িতে পড়বে, পড়ার জিনিস আলাদা, পড়ার মেটেরিয়ালস আলাদা, আর মেমোরাইজ করার মেটেরিয়ালস আলাদা। পড়ার সময় আমি দেখে নিলাম মেকানিজমটা হয়েছে কিভাবে। মেমোরাইজ করব এইটা, মেমোরাইজ করব যে স্যার বলছে যদি এই রকম পারক্সাইড দেয়া থাকে আমরা অ্যানসার লিখবো এপক্সাইড। এইটা হচ্ছে মেমোরাইজের ব্যাপার। আর এটা হয়েছে কি করে সেটার জন্য তো মেকানিজম দেখবো। এবার ও যে কথাটা বললো যে ইপক্সাইডটা যে খুব স্টেবল তা না, সিস্টেমে আমি যদি এবার এই জিনিসটাকে হাইড্রোলাইসিস করি, মনে করো ওয়াটার দিয়ে বয়েল করছি, OH H+ মিডিয়ামে আছে, তখন হয় কি এই মাইনাসটা এদিক দিয়ে আসে, আমি নিচ দিয়ে আনলাম, আমি কিন্তু উপর দিয়ে আনলাম না। তোমরা দেখেছিলে যে কোনো সাইক্লিক ইন্টারমিডিয়েটের যখন রিং ওপেনিং হয় তখন অ্যাডিশনটা কিন্তু উল্টো দিক দিয়েই আসে। ইপক্সাইডেরও তাই, OH- নিচ দিয়ে আসলো, এই বন্ডটা এইদিকে খুললো। বলো তো ওর মাথায় কি লেখা উচিত? মাইনাস। মিডিয়ামে তো প্রোটন अवेलेबल, ওকে দাও একটা প্রোটন। প্রোটন দিয়ে দিলে OH-টা চলে গেল উপরে, আর এখানকার OH রয়ে গেল নিচে। তার মানে আমার ঘুরে ফিরে অসমিয়াম টেট্রাঅক্সাইডের মতন প্রোডাক্ট পেলাম, গ্রিস ডায়ল পেলাম। কিন্তু আগে স্টিরিওকেমিস্ট্রি আর এবারে স্টিরিওকেমিস্ট্রি খানিকটা আলাদা। এবারে অ্যাডিশনটা কোন দিক দিয়ে হলো? অ্যান্টি। আগেরবারের অ্যাডিশন সিন। তো এটা আমরা খেয়াল রাখবো। পার অ্যাসিড আর হাইড্রোলাইসিস গ্লাইকল বানায়, কিন্তু আগেরবারের মতো সিন বানায় না, বানায় অ্যান্টি গ্লাইকল, অ্যান্টি অ্যাডিশন করে। সবাই বুঝেছো? আবার পরীক্ষায় যদি দেখো, সবাই অ্যাটেনশন দিও, ধরো আমি এখানে লিখেছি MCPBA দিয়ে একসাথেই হাইড্রোলাইসিস লিখেছি, তোমার তখন কিন্তু এই ইন্টারমিডিয়েটকে লেখার কোনো প্রয়োজন নেই। যদি দেখো একসাথেই হাইড্রোলাইসিস লেখা, তাহলে এই পুরো জিনিসটা মানে গ্লাইকল বানাও, এবং সেই গ্লাইকলটা সিন না, কোন দিকে রাখবো? অ্যান্টিতে রাখো। আমরা অ্যানসার এটাই লিখবো একবারে, দুটো OH অন্যদিকে। তো ভালো করে বুঝে নাও যে ইপক্সাইড অবধি কখন লিখবো আর কখন একবারে ফাইনাল প্রোডাক্ট লিখবো, সেটা এটা দেখে বুঝে নিতে হবে। যদি শুধু পার অ্যাসিড দিই এপক্সাইড অবধি রাখবো, যদি পার অ্যাসিড হাইড্রোলাইসিস একসাথে করি তবে ইথিলিন গ্লাইকলে যাব। আমি আজকে টোটাল তোমাদেরকে 4টা রিএজেন্ট দেখালাম, 4টা রিএজেন্ট সামারি করে দিই। ব্রোমিন CCl4, alkaline KMnO4 hydrolysis, osmium tetroxide hydrolysis, CF3COOH hydrolysis, আরো অনেক আছে, এগুলোই পরীক্ষায় আসে। 4টার মধ্যে 2জন অ্যাডিশন করেছিল সিন আর 2জন করেছিল অ্যান্টি। আমি জানতে চাই কোনটা সিন কোনটা অ্যান্টি, আরেকবার। এটা এবং এটা কি ছিল গো? অ্যান্টি। এটা আর এটা কি ছিল? সিন। ব্যাস এই 4টা কি মনে রাখতে পারবো না, কারা সিন কারা অ্যান্টি? এবার এটার গুরুত্ব কি? তোমাদের আমি এর আগে একদিন 4খানা কোড শিখিয়েছিলাম। নাউন্স গ্যাপ না, কার, ট্যাম, CSM, TSR, মনে আছে? ওই কোড এই 4 জনের জন্য অ্যাপ্লিকেবল। মনে করা যাক, আমি এবার একটা জিনিস দেখিয়ে বোঝাই তোমাদেরকে। এটা তোলা হলে আমি মুছে দিই। 4টা রিএজেন্ট, এই দুটো অ্যান্টি অ্যাডিশন, এই দুটো সিন অ্যাডিশন। ছবির মতন এই জিনিসটা খেয়াল রাখবো। আর 4টা কোড আমি পাশে আরেকবার লিখি, যারা ছিলেন না তারা মুখস্থ করবে। কার, ট্যাম, তারপর CSR, TSM। আমি আসছি না, হিসাব করে নাও। এবার এটা যদি কার হয় তো এটা CSR-ই হবে। ওটা ও সরি TSR CSM, আমি ভুল করেছিলাম। ধরো এর মধ্যে আমরা অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে হাইড্রোলাইসিস করতে বললাম, করে প্রোডাক্ট লিখতে বললাম। তখন তুমি দেখে নেবে এই আইসোমারটা কোন আইসোমার? সিস। সিসের সি নেব। যেই এডিশনটা করছি, যাকে করছি তার অ্যান্টি না সিন এডিশন? সিন এডিশন। সিন এডিশনের এস নেব। তখন তুমি তোমার ওই কোডে যাবে, সিএস তার সাথে কি আছে? সিএস এর সাথে কি আছে? এম।
নাকি আর? এম 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 মানে কি? মেসো। সঙ্গে সঙ্গে আমি প্রোডাক্ট লিখবো, দেখো প্রোডাক্ট কি লিখি, এটা CH3, এটা CH3। মেসো মানে যে দুটো OH আসবে সেই দুটো OH একই দিকে আসবে, অ্যানসার হবে। আমরা মেকানিজম করে এটার অ্যানসার কি খোঁজার চেষ্টা করব না, ওই কার ট্যাবের মধ্যে যেটা পড়বে সেটা। আর এখানেই যদি অসমিয়াম টেট্রাঅক্সাইড বাদ দিয়ে পরীক্ষায় MCPBA দেয়া থাকতো, MCPBA হাইড্রোলাইসিস দেয়া থাকতো, এর এডিশনটা অ্যান্টি না, তাহলে এইটা কা সিজ আইসোমার, অ্যান্টি এডিশন হলে প্রোডাক্ট হয় রেসিমিক, তখন আমি অ্যানসারের ঘরে লিখতাম CH3OH, এখানে OH থাকবে, এখানে CH3 থাকবে, এটা হতো অ্যানসার। মাথায় ঢুকছে? তাহলে আমরা কিন্তু এটা খুব কেয়ারফুলি নোট রাখবো যে অ্যাডিশনটা কার সাথে হচ্ছে, অ্যাকর্ডিংলি তুমি সি ট্রান্স করতে থেকো। দিলাম হচ্ছে। এবারে সেম এডিশন চলো অ্যালকাইনে করি। আমি C ট্রিপল বন্ড C নিলাম, আমি এবারে কিন্তু আর মেকানিজমে যাচ্ছি না, এর সাথে হাইড্রোলাইসিস করলাম। আমরা এবার শর্টকাট দেখব। অসমিয়াম টেট্রাঅক্সাইড মানে কি হয়, ওর কাজ সিন অ্যাডিশন। পাই বন্ড ভেঙে দুটো OH কে জুড়ে দিই, এই কাজটা কবার করা উচিত? দুবার করো তো, করে দেখো তো প্রোডাক্ট কি দাঁড়ায়। পাই বন্ড ভেঙে দিয়ে দুটো করে OH দুবার জুড়লো। কেউ নামটা বলতে পারো, প্রোডাক্টের নাম কি? যা হয়েছিল আগের বার ওটাই, তাই কি? এটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট। আচ্ছা, একই কার্বনের দুটো OH মানে তো জেম স্টেবল হয়, জেম তো জেম স্টেবল হয় না, কি যেন করেছিলাম, জল বের করেছিলাম। এখানে জল বেরোবে কিন্তু দুবার বেরোবে বলতে এখানকার জল বের করে দাও, এখান থেকে আবার জল বের করে দাও। ফাইনাল অ্যানসার কি? প্রোডাক্টটার নাম চাই। প্রোডাক্টটা এরকম C ডাবল বন্ডের উপরে O, আবার C ডাবল বন্ডের উপরে O। দেখো তো এটা কি জিনিস? এটাকে আরো সহজ করে লিখলে এইরকম লেখা যেতে পারে। এর নাম আছে, কমন নেম আছে একটা। কেউ বলুক কমন নেম। না না, ফর্মালডিহাইড না। ফর্মালডিহাইড মানে তো এটা HCHO, এটা ফর্মালডিহাইড। এর কি নাম? গ্লাইঅক্সাল। কমন নেম এটা, গ্লাইঅক্সাল। লেখো গ্লাইঅক্সাল। কঠিন না সোজা? অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা এরকম গ্লাইঅক্সাল পাবো। আজ পর্যন্ত হাইড্রোকার্বনে কতগুলো রিঅ্যাকশন হলো? গেস। 50। হ্যাঁ, আজকে পর্যন্ত 32, আগের দিন পর্যন্ত 32, তাহলে 50 হয়েছে। বুঝে দিলাম। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন লেখো। ভেবেচিন্তে অ্যানসার। C ট্রিপল বন্ড CH, হাইড্রোলাইসিস অসমিয়াম টেট্রাঅক্সাইড। আমাকে একবারে প্রোডাক্ট লিখে দাও, একবারে, খাতায় হাত দেবে না। হ্যাঁ, মানে এটা C, এটা কার্বন, ট্রিপল বন্ড CH আছে। আগেরবার যা করেছে তাই, দুটো OH লাগবে, তারপর OH থাকবে, দুটো O থাকবে, ডাবল বন্ডেড O। আমি ওই জন্য বলেছি একবারে লিখে দেখাও প্রোডাক্ট একবারে লিখেছো নিশ্চয়ই, এটা একবারে ফাইনাল প্রোডাক্টটা। এই যে আমি এইটা চাইছিলাম তোমাদের কাছ থেকে, ওয়াটার অ্যাড করো, মানে দুটো OH অ্যাড করো, তারপর স্টেবল বানানোর জন্য ওয়াটার বের করো, ঘুরে ফিরে প্রোডাক্ট এটাই আসবে। বুঝে গেছো? আচ্ছা, নেক্সট লেখো। টাইম খুব শর্টের দিকে, তাও আর একটা রিঅ্যাকশন। টাইম খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ওজোনোলাইসিস, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। ওজোনোলাইসিস খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসে, সবার এন্ট্রান্সে তো আসে। CH2C ডাবল বন্ড CH2, এটার মধ্যে আগে সিম্পলি ওজোন দাও। তোমরা কি ওজোনের স্ট্রাকচার জানো? কেমন? O বন্ড O বন্ড O মাইনাস প্লাস। হ্যাঁ, একটু বাঁকা, একটু বিশেষ। আচ্ছা, আমরা এর মেকানিজম যদি দেখো, ওরা ইনিশিয়ালি যেটা করে, তোমরা গেস করতে পারছো কি করতে পারে? এটা গিয়ে ইনিশিয়ালি এখানে জুড়বে, এই বন্ডটা এখানে আসবে। আসো, আসি দেখি কি হয়। CH2C সিঙ্গেল বন্ড CH2, অক্সিজেন জুড়লো,
অক্সিজেন এটা প্লাস ডাবল বন্ড অক্সিজেন এরকম থাকলো, আর এই কার্বনের মাথায় মাইনাস হয়। এবার এই কার্বনটা এই অক্সিজেনটা খুব স্টেবল অবস্থায় নেই, জানো কেন? পজিটিভ হয়েছে। ও কি করছে দেখো, এবার এসে এখানে জুড়তে চায়, এ বন্ড ইলেকট্রন ওকে দিয়ে দেয়, দিলে ঠিক এই টাইপের একটা জিনিস বানায়, একটা 5 মেম্বার রিং ফরমেশন করবে। দেখেছো? নাম আছে কোনো? একে বলে ওজোনাইড, ইথিলিন ওজোনাইড। যদিও এই ওজোনাইডটা স্টেবল ওজোনাইড না, এ আবার তৈরি হয় এবং ফটাফট রিঅ্যারেঞ্জমেন্ট করে। সেই রিঅ্যারেঞ্জমেন্টের পরেও কি করে আমরা ওইটা খেয়াল রাখবো। আমরা কিন্তু এটা লিখবো না, এটা যেটা লিখলাম এটা পরীক্ষার সময় লেখা যাবে না, কারণ এটা কোনো স্টেবল প্রোডাক্ট না। এটা হতে হতে আবার রিঅ্যারেঞ্জমেন্ট করে যায়, রিঅ্যারেঞ্জমেন্ট করে অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ তো ইলেকট্রোনেগেটিভিটি সেম, রিং বড়। আরেকবার দেখো এটা, দেখো আচ্ছা, ও সঙ্গে সঙ্গে রিঅ্যারেঞ্জ করে দেখো কি করে। সরি ভুল বললাম, মাঝখানে কার্বন গুলোকে ইনসার্ট করিয়ে দেয়, মানে ওই জিনিসটাকে পাশাপাশি রাখো। মেম্বার কিন্তু 5ই আছে, আগের বারও 5ই ছিল, শুধু কার্বন গুলো মাঝখানে ইনসার্ট হয়ে ওকে কিছুটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করে। ও রিঅ্যারেঞ্জমেন্টের কোনো, তাও তো ও রয়ে গেল। হ্যাঁ ও রয়ে গেল, কিন্তু আগের বার কি ছিল, ও তিনটেও পাশাপাশি, এবারে ও সি অল্টার করে নিয়েছে, কিছুটা কার্বন কিছুটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছে সিস্টেমকে। এর নাম ইথিলিন ওজোনাইড। এটা একটা অ্যাডিশন কম্পাউন্ড। এটার নাম একই তো জিনিস, শুধু না কাউকে বের করেছি ঢুকিয়েছি, শুধু রিঅ্যারেঞ্জ করে গেছি। এবার আমরা যেটা করি, এটাকে হাইড্রোলাইসিস করি। এবার হাইড্রোলাইসিসটা হয় কি, সবাই তাকাবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হাইড্রোলাইসিসে আমি আমার অ্যারোগুলো ফলো করো, প্রোডাক্ট তাড়াতাড়ি বুঝবে। এই বন্ড ভেঙে এখানে যায়, এই বন্ড এখানে যায়, এটা বেরিয়ে চলে যায়। আচ্ছা আগে লিখবেন, আগে আমি বোঝাই তারপর লেখো। কি করলাম দেখো, এই বন্ড ভেঙে এখানে দিলাম, তাহলে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড কি হবে, ডাবল বন্ড হবে তো। এই বন্ডটা খুলে এখানে গেছে, এই কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড। আমি একটা প্রোডাক্ট আগে লিখি, আমি এইটুকু মিলে আগে প্রোডাক্ট লিখি, তোমরা বলো আমি লিখবো। এই যে গোল দিলাম, এইটুকু মিলে প্রোডাক্ট কি লিখবো, H2C ডাবল বন্ডেড ও, ঠিক তো? আচ্ছা চলো, এইটুকু গোল দিলাম, এইটুকু নিয়ে প্রোডাক্ট বলো। একই জিনিস, H2C ডাবল বন্ডেড ও, আর এই অক্সিজেনটা বেরিয়ে গেছে, যাবে কোথায়, মিডিয়ামে থাকবে। মিডিয়ামে ওয়াটার ছিল, ওয়াটারের সাথে ও কম্বাইন করে হাইড্রোজেন পারঅক্সাইড বানায়। এটা পাশে ব্লকস করলাম, এই নিয়ে পরে কথা বলছি। আমাকে প্রোডাক্ট আগে বুঝতে হয়। প্রোডাক্ট হচ্ছে, এটাকে এভাবে লিখে ভালো বোঝা যায় না, এটাকে লেখা হয় এরকম ভাবে। দেখেছো প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে ফর্মালডিহাইড। তার মানে ইথিলিন, তার যদি ওজোনোলাইসিস করো, প্রোডাক্ট হবে ফর্মালডিহাইড, 2 মোলস ফর্মালডিহাইড। অ্যানসার লেখো 2 মোলস ফর্মালডিহাইড। ডান সবার? আসবো, ওটা অনেক গল্প, শুধু কোথায় যায় দেখাই। সবাই লিখেছো? তাহলে অ্যানসার কি লিখলাম, 2 মোল ফর্মালডিহাইড। এবার সায়েন্টিস্টরা দেখলো যে অক্সিজেনটা বেরিয়ে গেল, সে কোথায় গেল, ওয়াটারের সাথে জুড়ে গিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড করলো। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা ও মিডিয়ামে রাখতে চায় না, ওরা রাখতে চায় না। রাখলে কি প্রবলেম হবে আমি বলছি। ওরা সেই কারণে হাইড্রোলাইসিসের সময় অ্যাডিশনালি জিঙ্ক মেটালকে ইউজ করে। জিঙ্ক মেটাল ইউজ করলে যে অক্সিজেনটা যায়, সেটা এখানে অ্যাডিশন হওয়ার আগে জিঙ্ক অক্সাইড বানিয়ে দেয়, ফলে ওয়াটার অ্যাজ ইট ইজ ওয়াটারই থাকে। মানে জিঙ্ক ইউজ করার আমি স্পেসিফিক টাস্কটা বললাম, বলতো কি কাজ জিঙ্ক করে, অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড বানায়। তোমরা ভাবতে পারো স্যার দরকার কি ছিল? দরকার এই কারণে ছিল, ধরো তুমি জিঙ্ক ইউজ করলে না, তাহলে মিডিয়ামে কে থাকছে, হাইড্রোজেন পারঅক্সাইড। সে যে ফর্মালডিহাইড ফর্ম করে তাকে ফার্দার অক্সিডেশন করে আমরা অ্যানসার পাবো ফর্মিক অ্যাসিড। তুমি 2 মোলস ফর্মালডিহাইড লিখলে ভুল,
কারণ মিডিয়ামে পারক্সাইড ছিল, পারক্সাইড অক্সিডাইজিং এজেন্ট ও অ্যালডিহাইডের করেসপন্ডিং অ্যাসিড ফর্ম করে দেয়। তো এইভাবে পরীক্ষাতে যদি দেখো জিঙ্ক ইউজ করেছে, খুব সাবধান, অর্ধেক ছাত্র তো জানেই না যে জিঙ্ক থাকা না থাকা কিছু ম্যাটার করে কিনা। ওরা জানে স্যার বলেছে ওজোনোলাইসিস মানে অ্যালডিহাইড, না অ্যালডিহাইড না। ওজোনোলাইসিস অ্যাকচুয়ালি দুই রকমের। যদি তুমি জিঙ্ক ইউজ করো তাহলে বলো তো প্রোডাক্ট এটা লিখবো না এটা লিখবো? যদি জিঙ্ক করি ওপরেরটা, এই ওজোনোলাইসিস কে বলে রিডাকটিভ ওজোনোলাইসিস। এই যে এটা জিঙ্ক ইউজ করলে যেটা হয়, জিঙ্ক ডাস্ট। জিঙ্ক ডাস্ট, হ্যাঁ জিঙ্ক ইউজ করলে কি হয় ওজোনোলাইসিস? রিডাকটিভ। আর যদি জিঙ্ক ইউজ না করো তোমার হাইড্রোজেন পারক্সাইড একে ফার্দার অক্সিডাইজ করবে, তো তখন ওজোনোলাইসিসের নাম অক্সিডেটিভ ওজোনোলাইসিস। তাহলে ওজোনোলাইসিস পৃথিবীতে এর কয় রকম? দুই রকম। কি কি ওজোনোলাইসিস? অক্সিডেটিভ আর রিডাকটিভ। কোনটা রিডাকটিভ কোনটা অক্সিডেটিভ? যখন জিঙ্ক থাকবে তখন রিডাকটিভ, যদি জিঙ্ক না থাকে অক্সিডেটিভ। পরের দিন আমরা এটা কিন্তু শেষ হবো না, পরের দিন আর 8 ঘন্টা আমার লাগবে, তাহলে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। পরের দিন আমি এটা ধরে অ্যারোমেটিকে যাব, অ্যারোমেটিক আমার 1.5 খানা ক্লাস লাগবে। ওকে, তাহলে আমার পুরো হাইড্রোকার্বন কমপ্লিট। আচ্ছা এবার নেক্সট দিন তো আমাদের এক্সাম, এক্সামের জন্য তোমরা তৈরি হও ভালোভাবে। আমি ভেবেছিলাম কি হাইড্রোকার্বনটা পড়াচ্ছি তো হাইড্রোকার্বন কি দেবো এক্সামের মধ্যে? না, ঠিক আছে, হাইড্রোকার্বন বাদ, অনলি জিওসি, জিওসি 1 এন্ড জিওসি 2।